তনা নিশি নীলির সাথে কথা বলছে। তুমি এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে তীব্রর সাথে? নিশি হুম। তনা শুভর সাথে কয় বছরের রিলেশন? নিশি আমি শুভকে 3 বছর হবে চিনি, কিন্তু আমাদের মাঝে কোনো রিলেশন ছিল না। তনা ওহ। নিশি নিশি আর কিছু না বলে চলে গেল। তোনার যেন কেনই নিশিকে ভালো লাগল না। ওর থেকে বয়সে বড় জানার পরও কেমনভাবে কথা বলছিস। আর শুভকেও ভাইয়া না ডেকে নাম ধরে ডাকছিলি। নীলি তোনার সাথে খুব ভালোভাবেই কথা বলল। জান্নাত তোনার কাছে না এসে তীব্রর সাথে ঘুরছে। পিচ্ছি হুম। তনা ভাবির কাছে যাবি না? এখন না পড়ে যাব। পড়ে কেন? সবাই তো তোনার সাথে পরিচিত হয়ে গেছে, তুই শুধু বাদ পড়লি। আমার তোমার সাথে থাকতেই ভালো লাগে। তনা ভাবির সাথে পড়ে কথা বলবো। ভাইয়ার সাথে বিয়ে হলে ও তো জেঠুর বাসায়ই যাবে। আচ্ছা চল তোকে আইসক্রিম খাওয়াই। হুম। তীব্র ও বুঝতে পারে জান্নাত সবার থেকে ওকেই বেশি পছন্দ করে, কিন্তু কেন এত পছন্দ করে তা এখনো বুঝতে পারেনি। তীব্র তো ছোট মামার বাসায় একদম যায় না বললেই চলে। নীলি সন্ধ্যার সাথে শাড়ি দেখছে। দুজন একই স্বভাবের হওয়ায় ওদের খুব বনে। নিশি শুভর সাথে কথা বলছে। অনার্স ফাইনাল দিবি এবার? হুম। সময় খুব কম আছে, মন দিয়ে পড়াশোনা করিস। নিশি এমন মেয়ে যে মনের কথা চেপে রাখতে পারে না। খুব সহজেই মনের কথা মুখে বলে ফেলে। তনাকে ভালোবেসে বিয়ে করছো? তনা আমাকে অনেক ভালোবাসে। আর তুমি? তুমি কি ওকে ভালোবাসো না? শুভ কিছু বলছে না, চুপ করে আছে। ভালোবাসো না তাহলে বিয়ে করছো কেন? ও খুব ভালো মেয়ে। আমি কি ওর থেকে খারাপ ছিলাম? নিশি তুই আমার বোন। নিজের বোন তো না। তুমি প্রভার জন্য আমাকে ফিরিয়ে দিছিলে। প্রভাই তোমাকে ছেড়ে গেছে। এখন প্রভাকে ভুলে তনাকে বিয়ে করছো। যাই হোক, তনা সত্যিই খুব ভালো মেয়ে। আশা করি তোমরা একসাথে ভালো থাকবে। নিশি শুভকে ভালোবাসত। নিশি যখন এইচএসসি পরীক্ষা শেষ করে শুভদের বাসায় আসছিল তখনই সে শুভকে প্রপোজ করেছিল। কিন্তু তখন শুভের প্রভার সাথে সম্পর্ক ছিল। আর তাছাড়া নিশি ওর চাচাতো বোন। এটা ভেবে সে নিশি করে করা কথায় ফিরিয়ে দিছিল। নিশির ইগো অনেক বেশি, আর তার কারণেই প্রভা শুভকে ছেড়ে যাওয়ার পর সে আর শুভর কাছে আসেনি। মা আমি কোনো লেহেঙ্গা টানিব? ফুপু তুমি দেখো তো কোনো টানিব? এই নীলি তুইও দেখ তো একটু। সন্ধ্যা বিয়েটা তো তোর হচ্ছে না। শুভ আর তোনার বিয়ের শপিং করতে আসছি, আগে ওদের ড্রেস কেনা হোক তারপর তোদের। আমার বিয়ে না বলে কি আমাকে পেছনে ফেলে দিবে? মানি না, দরকার পড়লে আমিও বিয়ে করব, তখন তো সবাই আমাকে ড্রেস চোজ করে দিবে। সবাই হেসে দিল। তীব্র একে নিয়ে ওই দিকে যেত। মাথা খারাপ করছে সন্ধ্যাটা। সাথে আরও নীলিটাও যোগ হয়েছে। দুটা এত কথা বলতে পারে। কেউই সন্ধ্যাকে আজ পাত্তা দিচ্ছে না। সবাই তনাকে নিয়ে ব্যস্ত। তনা দেখো মা, কোনো রঙের লেহেঙ্গা তোমার ভালো লাগে? আপনাদের সেটা ভালো লাগবে, আমি সেটাই নিব আন্টি। সে কি তোমার বিয়ে, তুমি পছন্দ করো মা? আমরা মানেই ছোট থেকে কোনো দিনও মায়ের পছন্দের কিছু পরতে পারিনি। এখন আমি চাই আমার বিয়েতে আমার মায়ের পছন্দের লেহেঙ্গা পরব। কোকিয়া বেগম অবাক হয়ে তনাকে দেখছে। রেখা আক্তার বললেন, আর কোনো দিনও বলবে না তোমার মা নেই। আমরা কি তোমার কেউ না? দেখো তুমি কত ভাগ্যবতী, একসাথে 2 মা পেয়ে গেলে। তীব্র ভাইয়া দেখো কোনো শাড়ি নিব। সন্ধ্যা তুই পিচ্ছি মানুষ, তুই শাড়ি পরবি নাকি? আমি মোটেও পিচ্ছি না।
আপু দেখো না আমি কি পিচ্ছি নাকি? সন্ধ্যা। জান্নাত বলল, ভাইয়া তুমি সন্ধ্যা আপুকে পিচ্ছি বলবে না। আমি কিন্তু অনেক রাগ করব। তুমি আমাকে পিচ্ছি বলো আর আমাকেই শুধু বলবে। তীব্র হেসে ফেলল। পিচ্ছি তুই এত হিংসুটে হলি কবে থেকে? জান্নাত চশমা ঠিক করতে করতে বলল, আমি অনেক হিংসুটে কারণ আমি তোমাকে কারো সাথে শেয়ার করব না। তুমি শুধু আমার ভাইয়া। সন্ধ্যা জান্নাতের হাতে আস্তে করে চড় দিয়ে বলল, হাসছে শেয়ার করবে না। এই হিংসুটি তীব্র ভাইয়া তোর একার ভাইয়া নাকি? তীব্র ভাইয়া আমাদের সবার ভাইয়া। তুই ভাইয়াকে আমাদের সাথে শেয়ার না করার কে রে? জান্নাত কাদো কাদো হয়ে বলল, ভাইয়া শুধু আমার ভাইয়া। তীব্র সন্ধ্যাকে চোখে ইশারা করে থামিয়ে দিয়ে জান্নাতের কাঁধে হাত রেখে বলল, এই সন্ধ্যাকে বলেছে আমি সবার ভাইয়া? আমি শুধু একা জান্নাতের ভাইয়া। জান্নাত আমার একমাত্র পিচ্ছি। তোরা সবাই শাকচুন্নি। জান্নাত শুধু আমার অ্যাঞ্জেল পিচ্ছি বোন। সন্ধ্যা কথা ঘুরানোর জন্য বলল, এই আপু তুমি দেখো তো আমি কোনো শাড়ি নিব। সন্ধ্যা এত কথা না বলে তোর যা ভালো লাগে নে তো কিছু একটা। সাজ। তীব্র বলল, সন্ধ্যা এই ব্লু শাড়িটা ট্রাই করত। এটা? তোকে খুব সুন্দর লাগবে এটা পরলে। সত্যি? যা ট্রায়াল রুম ওই দিকে। সন্ধ্যা শাড়ি হাতে নিয়ে দৌড়ে চলে গেল। নীলি আমার পিচ্ছিকে তনা ভাবির কাছে নিয়ে যা। ও এখনো তনাকে দেখেনি। পিচ্ছি নীলি আপুর সাথে যা। আচ্ছা। নীলি। জান্নাত চলে গেলে তীব্র সাজের কাছে এসে, কি হলো? তখন হাতে হাত লাগার সময় তুই ওভাবে সরে গেলি কেন? এমনি। তীব্র এবার সাজের হাত শক্ত করে ধরল। কি করছো? কত লোক এখানে, কেউ দেখে ফেললে। কেউ দেখবে না। তুই কি পরবি শাড়ি নাকি লেহেঙ্গা? জানি না। দাঁড়া তোর জন্য একটা শাড়ি দেখি। তীব্র শাড়ি দেখতে লাগল। একটা গোল্ডেন কালার শাড়ি হাতে নিয়ে, এটা কেমন? এটা? তীব্র শাড়িটা সাজের গায়ে রাখল। না এটা ভালো লাগছে না। তুমি তনা ভাবি? তনা আদুরে গলায় বলল, আমি জান্নাত, শুভ ভাইয়ার চাচাতো বোন। খুব মিষ্টি নাম তো তোমার। থ্যাঙ্কস। তুমি ড্রেস চোজ করছো? না। তুমি কিছু মনে না করলে ড্রেস চোজ করতে আমি তোমাকে হেল্প করি। না। তনা এমন ভান করল যেন সে জান্নাতের না কথাটায় কষ্ট পেয়েছে। তুমি মুখ কালো করে নিলে কেন? রাগ করেছ ভাবি? একটু একটু। আচ্ছা রাগ করো না। তুমি আমাকে একটা ড্রেস চোজ করে দাও। আর বাকি সব কিছু তীব্র ভাইয়া চোজ করবে। তনা আনন্দিত হওয়ার মতো করে বলল, আচ্ছা। ভাবি তুমি খুব মিষ্টি। সত্যি? মা তাহলে তো পিঁপড়ারা দলে দলে এসে আমাকে নিয়ে যেতে শুরু করবে। জান্নাত খিলখিল করে হেসে ফেলল। তনা খুব সহজেই জান্নাতের সাথে মিশে গেছে। সন্ধ্যা কোনোরকম গায়ে শাড়ি পেঁচিয়ে এসে তীব্রর সামনে দাঁড়িয়ে বলল, তীব্র ভাইয়া কেমন লাগছে? সন্ধ্যাকে দেখার সাথে সাথে সাজ ঝটকা দিয়ে তীব্রর থেকে তার হাত সরিয়ে নিল। তীব্র সন্ধ্যাকে দেখে হেসে ফেলল। এটা কিভাবে শাড়ি পরেছিস তুই? আমি যেমন ভাবে পারি তেমন ভাবেই পরেছি। গাধি তোকে শাড়ি পরতে কে বলেছে? এখানে লোক আছে ওদের কাছে যা, তারাই খুব সুন্দর করে তোকে শাড়ি পরিয়ে দিবে। আচ্ছা। তোনার জন্য 5টা শাড়ি, লেহেঙ্গা, গহনার সেট। আর বাদ বাকি সব নেওয়া হলো। সন্ধ্যা 2টা শাড়ি, একটা লেহেঙ্গা আর তার সাথে মিলিয়ে নানান কসমেটিক্স। সাজের জন্য সবকিছু তীব্র পছন্দ করে নিয়েছে, শাড়ি থেকে ধরে লেহেঙ্গা সবকিছু।
তনা নিজে পছন্দ করে রেখা আক্তার ও কোকিয়া বেগমের জন্য শাড়ি নিয়েছে। আলম হোসেন, মাহমুদ সাহেব উনাদের জন্য ও পাঞ্জাবি নিয়েছে। নিশি, নীলি, জান্নাত সবাই 2টা করে শাড়ি আর লেহেঙ্গা নিয়েছে, সাথে ম্যাচিং করে কসমেটিক্সের সেট। শপিং করতে করতে রাত হয়ে গেছে। ব্যাগগুলো গাড়িতে তুলে তীব্র ড্রাইভিং সিটে বসল। জান্নাত তীব্রর সাথে বসল। সন্ধ্যা চাইছিল তীব্রর সাথে বসতে কিন্তু জান্নাত দিল না। রেখা আক্তার শুভকে বললেন, শুভ তুই তনাকে ওদের বাসায় দিয়ে তারপর বাসায় ফিরবি। আচ্ছা ফুপু। কোকিয়া বেগম বললেন, রাত হয়ে গেছে, শীত শীত লাগছে। এখন তনাকে নিয়ে বাইকে গেলে ওর যদি ঠান্ডা লেগে যায়। তনা বলল, আমার ঠান্ডা লাগবে না আন্টি। শুভ তুই ওকে সাবধানে নিয়ে যাস। দেখিস আমার বৌমার যেন অসুবিধা না হয়। আচ্ছা মা। আসি আন্টি, ফুপু আসি। আচ্ছা মা, যাও, সাবধানে যেও। শুভ তনাকে নিয়ে আগে বেরিয়ে পড়ল। তীব্র ও কার স্টার্ট দিল। রেখা আক্তার, কোকিয়া বেগম, নিশি, নীলি, সাজ, সন্ধ্যা সবাই একসাথে পেছনে বসেছে। জান্নাত আর তীব্র সামনে। সন্ধ্যা জান্নাতের উপর রেগে আগুন হয়ে আছে। মনে মনে জান্নাতকে হাজারো গালি দিচ্ছে। হিংসুটি, শাকচুন্নি, পেতনি, তীব্র ভাইয়া কি তোর বাপের সম্পত্তি নাকি? বজ্জাত মেয়ে একটা এমন ভাব করে যেন তীব্র ভাইয়া ওর একার, আর আমাদের কেউ না। আমরা যেন বানের জলে ভেসে এসেছি। খবিস মেয়ে, তুই আমাকে তীব্র ভাইয়ার সাথে বসতে দিলই না, আমি তোকে দেখে নিব। তনা আর শুভকে একসাথে দেখে নিশির সত্যিই খুব খারাপ লাগছে। যতই হোক সে নিজেও একসময় শুভকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, ভালোবেসেছে শুভকে। নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দেখে কেউ কি কখনো ভালো থাকতে পারবে? না, কেউই পারবে না। নিশিও পারছে না, হাজার চেষ্টা করেও সে শুভকে ভুলতে পারছে না। ইগো। ভালোবাসার থেকে কি ইগো বড়? তনাকে বারবার ফিরিয়ে দেবার পরও সে হাল ছাড়েনি, থেমে যায়নি কখনো। সে বারবার শুভর সামনে এসে দাঁড়িয়েছে, শুভকে তার ভালোবাসার কথা বলেছে। না জানি 3 বছরে কতবার শুভ তাকে কটু কথা বলে কষ্ট দিয়েছে। তারপরও সে হার মানেনি। অবশেষে নিজের ভালোবাসার জোরে শুভকে নিজের করে পেতে যাচ্ছে। তনাই শুভকে ডিজার্ভ করে। আমার ভালোবাসাই হয়তো মিথ্যে ছিল, না হলে কি ইগোর কাছে ভালোবাসা ছোট হয়ে যেত? শুভ আমাকে একবার ফিরিয়ে দেবার পর আমি আর তার সামনে যাইনি। রাগ করে তার থেকে দূরে চলে এসেছি। তনা তো এমনটা করেনি। প্রভার কথা জানার পরও সে শুভর পাশে থাকতে চেয়েছে, শুভকে ভালোবেসেছে। আর আমি? প্রভা চলে যাওয়ার পর যখন শুভ সব থেকেও একা হয়ে গেছিল তখনও ওর পাশে দাঁড়ায়নি, ওর হাতটা ধরতে চাইনি। রেখা আক্তারের ধাক্কায় নিশির ঘোর কাটল। তাড়াহুড়ো করে চোখ মুছল। এই নিশি, গাড়ির জানালাটা লাগিয়ে দে মা, অনেক ঠান্ডা লাগছে। দিচ্ছি ফুপু। তোর চোখে পানি কেন? কাঁদছিলি নাকি? না ফুপু, বাতাসে চোখে পানি এসে গেছে। কখন থেকে তোকে বলছি জানালা লাগিয়ে দে, তুই তো শুনছিলিই না। কোকিয়া বেগম বললেন, নিশি মা তুই ঠিক আছিস তো? মাথা ব্যথা করছে জেঠিমা। এই তো মা, বাসায় এসে গেছি প্রায়। বাসায় গিয়ে একটা পেইনকিলার নিয়ে নিস। শুভ, কি? ধন্যবাদ। কেন? আমাকে এত সুন্দর একটা পরিবার পাইয়ে দেবার জন্য। শুভ কিছু না বলে মাথা নাড়ল। শুভ, হুম। একটা কথা বলবো? বলো। নিশি কিন্তু খুব ভালো মেয়ে ছিল। নিশি আমার বোন হয় তনা।
কিন্তু সে তো তোমাকে তার চাচার ছেলে থেকেও একটু বেশি কিছু ভেবে নিয়েছিল। এটা কখনো হতো না। আচ্ছা, ভালোবাসা কি অপরাধ? কেউ কাউকে ভালোবাসলে তাকে পায় না কেন? তুমি তো পাচ্ছ। হুম, সেটা আমার ভাগ্য। আল্লাহ আমাকে যার জন্য বানিয়েছেন আমি হয়তো তাকেই ভালোবেসেছিলাম, আর তাই পাচ্ছি। কিন্তু নিশি তো পাচ্ছে না। তুমি নিজেও তো পেলে না। কাউকে পাওয়া না পাওয়া তা আমাদের হাতে নেই। ওই যে উপরে যিনি আছেন তিনি আগে থেকেই সব ঠিক করে রেখেছেন। নিশি খুব কষ্ট পাচ্ছে। তার বলেই সে কষ্ট পাচ্ছে। কাউকে ভালোবাসা ভুল না শুভ। ভালোবাসা জিনিসটা আমাদের আয়ত্তের মাঝে থাকে না। মন কখন, কাকে, কিভাবে ভালোবেসে ফেলে তা আমরা নিজেরাও জানতে পারি না। শুভ তনা দুজনেই চুপচাপ আছে। কিছু দূর এসে শুভ বাইক দাঁড় করাল। কি হলো? গরম ভুট্টা খাবে এখন? হুম। ওই দেখো রাস্তার ওপাশে বিক্রি হচ্ছে। তনা অবাক হয়ে শুভকে চেয়ে দেখছে। সত্যিই কি এটা সেই আগের শুভ, যে তনাকে বারবার ফিরিয়ে দিত? যাবে? হুম। চাচা দুটা ভুট্টা দেন। বুড়ো লোকটা দুজনকে দুটা ভুট্টা দিল। তনা ভুট্টা হাতে নিয়ে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ ভুট্টা খাওয়া শুরু করেছে। তনা এখনো দাঁড়িয়েই আছে। কি হলো, খাচ্ছ না কেন? তনা চোখ নামিয়ে নিয়ে ভুট্টা খাওয়া শুরু করল। বুড়ো লোকটা বলল, বাবা সাথের মেয়েটা কি তোমার বউ? হুম চাচা, তবে এখনো পুরোপুরি ভাবে হয়নি। আমাদের বিয়ের 2 সপ্তাহ বাকি আছে। হবু বউ রে নিয়া ঘুরতে আসছ। মাশাল্লাহ, মা তো অনেক ভাগ্যবতী। আমাদের জন্য দোয়া করবেন চাচা। দোয়া চাইয়া নিতে হয় না বাবা। আমি মন থেইকা তোমাদের জন্য দোয়া করছি। শুভ লোকটাকে ভুট্টার দাম দিতে গেলে উনি দাম রাখলেন না। ভুট্টার দাম দিতে হইব না বাবা। ধইরা নেও, তোমাদের বিয়ের উপহার হিসাবে এই বৃদ্ধ কিছু না দিতে পাইরা 2টা ভুট্টাই খাওয়াইছে। তনা ল্যাম্পপোস্টের আলোয় কিছুক্ষণ হাঁটবে। হুম। বাসায় ভাইয়া ভাবি চিন্তা করবে না তো? না। তনা শুভ পাশাপাশি হাঁটছে। তনা বারবার শুভকে দেখছে। আজ শুভকে তার কাছে অচেনা লাগছে। কিছুতেই সে এই শুভকে চিনে উঠতে পারছে না। শুভ দেখল তনা শীতে একটু একটু কাঁপছে। বাইকে ও এভাবেই ছিল মনে হয়। শুভ নিজের জ্যাকেটটা খুলে তনার গায়ে দিয়ে দিল। তনা কিছু না বলে শুধু অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে রইল। তীব্র সবাইকে নিয়ে বাসায় এসে গেছে। নিশি গাড়ি থেকে নেমেই সোজা তার রুমে চলে গেছে। সন্ধ্যা আর নীলি একজন আরেকজনের ড্রেস দেখছে। কারটা সবথেকে ভালো হয়েছে? রেখা আক্তার তার ভাইয়ের কাছে গেলেন। সেজো চাচার ছেলে রেদোয়ান ও সাকিব কোকিয়া বেগমের কাছে এসে বলল, জেঠি মা, আমরা ছেলে বলে আমাদের শপিং করতে নিয়ে গেলে না? তোরা তো বলেছিলি যাবি না। ওটা তো এমনি বলেছিলাম, সন্ধ্যা তখন খেপাচ্ছিল বলে। ভুল হয়ে গেছে বাবা। আমি ভেবেছিলাম তোরা সত্যিই যাবি না, তাই আর জিজ্ঞেস করিনি। আচ্ছা, শুভকে বলবো তোদেরকে শপিংয়ে নিয়ে যেতে। সন্ধ্যা কোথায় জেঠিমা? দেখ, হয়তো ওর রুমেই আছে। আচ্ছা, আমি যাই দেখে আসি সন্ধ্যা কি করে। আচ্ছা যা। নিশি রুমে গিয়েই দরজা লাগিয়ে দিয়েছে। কারো ডাকেই সারা শব্দ দিচ্ছে না। তীব্র জান্নাতের সাথে বসে আছে। জান্নাত তীব্রর ফোন দিয়ে গেম খেলছে। শুভ তনাকে ওদের বাসায় নামিয়ে দিয়ে চলে আসতে নিলে তনা ডেকে বলল, জ্যাকেটটা নিয়ে যাবে না? থাক, তোমার কাছে পরে নিয়ে নিব। আচ্ছা। তনা আসি? আচ্ছা। তনা শুভকে ভেতরে ও যেতে বলল না।
শুভ যাওয়ার আগেই তনা ভেতরে চলে গেল। রুমে গিয়ে দরজা আটকিয়ে জ্যাকেট বুকে নিয়ে অনেকক্ষণ কান্না করল। শুভদের বাড়ি মুচির বাতির আলোয় ঝলমল করছে। পুরো বাড়ির চারপাশে নানান রঙের মরিচ বাতি দিয়ে ঘিরে ফেলে হয়েছে। ছাদের উপর একটা স্টেজ বাঁধা হয়েছে। আবার পুকুর পাড়ে আরেকটা। ছোট ছোট ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে খেলা করছে। মহিলারা নানান কাজে ব্যস্ত। বাড়ি ভরা মানুষ, সবাই কোনো না কোনো কাজ করছে। রেখা আক্তার হলুদের ডালা হাতে হাঁটতে হাঁটতে মেজ ভাবিকে ডাকছেন। মেজ ভাবি এখনো হলুদ বাটা হয়নি? জানি না। কারা যেন হলুদ বাটছে নাকি খেয়াল করিনি। ভাবি একটু দেখো না প্লিজ। হলুদ বাটা হলে শুভকে হলুদ দিয়ে আবার তনাদের বাসায় ও তো হলুদ নিয়ে যেতে হবে, তারপর তো তোনার গায়ে হলুদ লাগাবে। আমি দেখছি। রেখা তুমি দেখো একটু ছেলে মেয়েগুলো কি করছে। দেখছি। নিশি নীলির সাথে রাগারাগি করছে। নীলি বিরক্তি নিয়ে নিশির সামনে বসে আছে। তোকে শাড়ি পরতে কে বলেছে শুনি একটু? নীলি বিড়বিড় করে বলছে। কে বলেছে তা বলতে পারবো না। আমার ইচ্ছে হয়েছে তাই শাড়ি পরব, কারো বলার কি আছে? হুম। কথাগুলো নিশি শুনতে পাচ্ছে না। তুই যে শাড়ি পরার জন্য নাচছিস, তুই শাড়ি সামলাতে পারবি তো? নাকি দেখা গেল বাড়ি ভর্তি লোকের সামনে দৌড় দিতে গিয়ে শাড়ি খুলে ফেলেছিস? তোমাকে শাড়ি পরিয়ে দিতে বলেছি, তুমি এত কথা না বলে চুপচাপ পরিয়ে দেও। সামলাতে পারবো কি না পারবো তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? মনে মনে নড়ছিস কেন এভাবে? সোজা হয়ে দাঁড়া, নয়তো আমি তোকে শাড়ি পরাতে পারবো না। পারবে না তা আগে বললেই তো পারতে। এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে আমার সময় নষ্ট করলে কেন? মনে মনে বিড়বিড় করে আমার সামনে কথা বললে থাপ্পড় খাবি। যা বলবি তা জোরে জোরে বলবি। জোরে জোরে বললে আমার কথা শুনে তুমি রেগে আগুন হয়ে এই বিয়ে বাড়ি মাথায় তুলো আর সবাই আমাকে বকুক, তাই না? মনে মনে হয়েছে যা এবার। কুচিতে বাড়তি সেফটিপিন লাগিয়ে দিয়েছি। এখন 400 মিটার দৌড় করলেও কুচি খুলে পড়বে না। ধন্যবাদ আপু, সত্যিই তুমি খুব ভালো। এইটুকু জোরে বলে আবার মনে মনে বলতে লাগল। এভাবে তো তুমি ভালোই, তবে মাঝে মাঝে রেগে গেলে শাকচুন্নিদের মতো চেঁচামেচি শুরু করো। তখন তোমাকে একটুও ভালো লাগে না। পেতনি পেতনি লাগে তখন। কি হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? সাজিয়ে দিবে না? তুই বললি অন্যের কাছে শাড়ি পরতে লজ্জা লাগে, তাই পার্লারের মহিলার কাছে শাড়ি না পরে আমার কাছে আসলি। এখন সাজিয়ে দিতে বলছিস কেন? পার্লারের মহিলাদের কাছে যা। নীলি মুখ মুচড় দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল। একটু আগে তোমাকে ভালো বলেছিলাম না? তুমি মোটেও ভালো না। সত্যিই তুমি একটা পেতনি। নীলি কথাটা বলেই ফুরুত করে ঝড়ের গতিতে পালিয়ে গেল। ছোট চাচি। ও ছোট চাচি, আমাকে ডাকিস না সন্ধ্যা, আমি এখন অনেক ব্যস্ত আছি। ছোট চাচি শাড়িটা পরিয়ে দেও না। শাড়ি পরাতে কত সময় লাগবে? আমি হলুদ ডালা সাজাচ্ছি। তুই নিশির কাছে যা। ও শাড়ি পরাতে পারে। নিশি আপু এক গাদা কথা বলে তারপর শাড়ি পরিয়ে দিবে। তার থেকে তুমি 2 মিনিটে শাড়িটা পরিয়ে দিয়ে যাও প্লিজ। ভালো জ্বালাচ্ছিস তো তুই। তুই এমন করিস কেন সাজ? সবাই শাড়ি পরছে, তুই কেন পরবি না? আমি শাড়ি সামলাতে পারি না মা। একটা দিনেরই তো ব্যাপার, একটু ম্যানেজ করে নে। আমি তো হলুদ নিয়ে যাব না। বাসায় থাকলে শাড়ি পরেই কি হবে? যাবি না? না। কেন যাবি না? শুভ জানলে কি মনে করবে? ভাইয়া কিছু মনে করবে না। আলম হোসেন কোকিয়া বেগমকে ডাকছেন। তিনি আর সাজের কাছে দাঁড়াতে পারলেন না।
আজ সকালে কুমিল্লা থেকে তীব্রর বন্ধুরা এসেছে। তীব্র তাদের নিয়েই ব্যস্ত আছে। তীব্র তোর তো দেখছি মামাতো বোনদের সংখ্যা এতগুলা, এদের সবাইকে নিয়ে ঘোটা আস্ত একটা চিড়িয়াখানা তৈরি করে ফেলা যাবে। জি সান। বড় মামা, মেজো মামা, সেজো মামা আর হলো গিয়ে ছোট মামা। সব মামাদের মিলিয়ে মেয়ে মোট 5টা। এত দেখলি কই? 5টাই তো মনে হচ্ছে বাড়ি মাথায় তুলে ফেলে দিতে পারবে। নিশান। সকালে এখানে আসার পর থেকে তো এদের চেঁচামেচিই শুনে যাচ্ছি। আলিফ। বিয়ে বাড়িতে মেয়েরা একটু আধটু চেঁচামেচি তো করবেই। তুই এসব নিতে পারছিস কিভাবে? জি সান। তোরা ও নিতে পারবি একটু পর থেকেই। এই শালা আমাদের ভাবি কই? উনাকে তো এখন পর্যন্ত দেখতে পারলাম না। নিশান। শালা বলছিস কেন? তোদের ভাবি আছে হয়তো তার রুমে। তোর এত এত বোন, তোকে শালা বলবো না তো কাকে বলবো? দেখবি বিয়ে বাড়িতে 2-3টাকে পটিয়ে নিয়েছি। জি সান। এসব প্যারা ঘাড়ে নিতে যাস না ভাই। মাথা ঠিক থাকবে না, পাবনা পাঠাতে হবে। সন্ধ্যা তীব্রর বন্ধুদের নাস্তা নিয়ে আসো। পারবো না মা। এক চর দিব। মুখে মুখে কথা। ভাইয়ের বিয়েতে মেহমানদের দেখভাল না করে, নিজেই মেহমানের মতো সেজেগুজে ঘুরছে। আপুর রাগ তুমি আমার উপর দেখাচ্ছ কেন মা? আপু বলেছে সে যাবে। নিশি আপু ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আমি তোদের 2 বোনের মতিগতি কিছুই বুঝি না। এই বলে যাবে না, এই বলে যাবে। তুমি শুধু শুধু আমাদের 2 বোনের মতিগতি নিয়ে চিন্তা করে প্রেশার বাড়াচ্ছ কেন? ফুপু তোমাকে খুঁজছিল। কেন? আমাকে বলেছে নাকি কেন খুঁজছে? আচ্ছা তাহলে আমি যাই, গিয়ে দেখি রেখা কেন খুঁজছে আমাকে। সন্ধ্যা ফল ভর্তি ট্রে নিয়ে তীব্রর ঘরে ঢুকে। তীব্রর 3 বন্ধু হা করে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা ট্রে রাখতে রাখতে বলল, মনে হয় জীবনে কোনো দিন মেয়ে দেখেননি আপনারা? সবাই সন্ধ্যার কথা শুনে হা বন্ধ করে নিল। এই নিন আপনাদের জন্য কিছু ফল আনছি, এগুলো খেয়ে আমাকে উদ্ধার করেন। আপনার কথা শুনে মনে হচ্ছে না আমরা মেহমান। না মানে, কেউ তো বাড়িতে মেহমান আসলে তাদের সাথে এভাবে কথা বলে না। জি সান। জীবনের প্রথম আপনাকে দেখলাম এভাবে মেহমান আপ্যায়ন করতে। আলিফ। মেহমান রাজে বেড়াতে এসে কোনো মেয়ে দেখলে এভাবে হা করে তাকিয়ে থাকে তা আমি জীবনের প্রথম আজই দেখলাম। নিশান জিসানের কানের কাছে এসে বলল, ভাই সত্যি এই মেয়ে একা আমাদের 3 জনকে পাবনা পাঠাতে পারবে? কানে কানে কথা বলা শেষ হলে এটা বলেন, আপনাদের বন্ধু মানে তীব্র ভাইয়া কোথায়? বাইরে গেল মাত্র। জি সান। আপনারা ও খেয়ে দিয়ে বাইরে আসুন। বিয়ে বাড়িতে আসছেন, ঘরে বসে থাকবেন নাকি? পিচ্চি তুই শাড়ি পরবি না? না। কেন? আমি তো ছোট, ছোটরা শাড়ি পরে না মা বলেছে। আমি তো ভাবছিলাম আমার পিচ্চি ও হয়তো শাড়ি পরবে। তুমি যদি বলো তাহলে পরব। সত্যি পরবি? হুম। তুমি দাঁড়াও, আমি শাড়ি নিয়ে আসি। তুমি নিশি আপুর রুমে যাও, আমি আসছি। জান্নাত তার মাকে ডাকতে ডাকতে চলে গেল। আম্মু, আম্মু শাড়ি দাও। তীব্র নিশির রুমের দিকে এগুচ্ছে। সাজ শাড়ির কুচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শাড়ি পরার মাঝখানে এসে নিশি বলল, এই রুমে আর সেফটি পিন নেই, সন্ধ্যার কাছ থেকে আনতে হবে। তুই দাঁড়া, আমি সন্ধ্যার থেকে সেফটি পিন নিয়ে আসি। আচ্ছা। আপু দরজা লাগিয়ে দিয়ে যাও। এখনই তো চলে আসব। দরজা লাগাতে হবে কেন? কেউ যদি রুমে এসে পড়ে? এই সময় কেউ আমার রুমে আসবে না। আর তাছাড়া আমি যাব আর আসব। তীব্র হঠাৎ করে নিশির রুমে ঢুকে পড়ল।
নিশি পিচ্ছিকে শাড়ি পরিয়ে দিসনি কেন? বলতে বলতে তীব্র সামনে তাকিয়ে বর্ষর একটা ঝটকা খেল। সাজ দাঁড়িয়ে আছে সামনে, শুধু ব্লাউজে শাড়ি হাতে নিয়ে। সাজ আয়নার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। পেছনে থেকে তীব্রর গলা শুনে আয়নায় তাকিয়ে দেখে তীব্র তার পেছনে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। সাজ শাড়ি ফেলে দিয়ে দুহাত দিয়ে নিজেকে ঢেকে নিল। তীব্র সাথে সাথে চোখ বন্ধ করে নিয়ে পেছনে ফিরে রুম থেকে বেরিয়ে গেল। তীব্র যাওয়ার একটু পরই নিশি আসে। একটু দেরি হল। সন্ধ্যার কাছে ও সেফটি পিন ছিল না। পার্লারের মহিলার কাছ থেকে নিয়ে আসছি। সাজ এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারেনি। কি হলো, এভাবে ভূত দেখার মতো দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? সাজ নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না। বাড়ির সব ছেলেরা হলুদ পাঞ্জাবি সাদা পাজামা পরেছে, মাথায় হলুদ রঙের পাগড়ি। সব মেয়েরা হলুদের শাড়ি, চুলে বড় করে খোপা করে, তাতে রজনীগন্ধা গাঁথা, কানের উপরের দিকে বড় বড় দুটা গোলাপ, হাত ভর্তি হলুদ কাচের চুড়ি। একসাথে সবাইকে সমান সুন্দর লাগছে। কাউকে কারো থেকে আলাদা করা যাচ্ছে না। ঠিক হলো, তনাদের বাসায় হলুদ নিয়ে যাওয়া হবে বাইকে করে। একজন ছেলের পেছনে একজন মেয়ে থাকবে। খোলা রোডে বাইকে করে হলুদ নিয়ে যেতে দেখে রাস্তার সবাই হাঁ করে চেয়ে থাকবে। নিশি তার মায়ের সাথে রাগারাগি করছে। এসব কি মা? এই যুগে এমনভাবে কয়জনের বিয়ে হয়? এসব ঝামেলার থেকে ভালো ছিল কোনো ভালো একটা কমিউনিটি সেন্টার বুক করে নেওয়া। তারাই এসব দেখে নিত। হলুদ থেকে শুরু করে সবকিছু তারাই করত। সেখানেই তো আনন্দটা থাকত না। নিজের হাতে সবকিছু আয়োজন করা আর অন্যের হাত তুলে দেওয়ার মাঝে অনেক তফাতে। তখন নিজেদেরকে মেহমান মেহমান মনে হতো। এখন দেখ কেমন নিজের বাড়ির বিয়ে বলে মনে হচ্ছে। এসব বাড়তি ঝামেলা তোমরা নিতে পারলেও আমি একদম পারি না মা। সব কিছু অসহ্য লাগছে আমার কাছে। আর নিতে পারছি না। তোনাদের বাসা থেকে হলুদ দিয়ে ফিরে আসলো সবাই। মেয়ের পক্ষ থেকে হলুদ নিয়ে আসবে না কেউ। তনাদের বাসায় বিয়ের তেমন আয়োজন হচ্ছে না। তোনার ভাইয়ের আর্থিক অবস্থা ভালো না, তাই এখন বাড়ির সবাই মিলে শুভকে হলুদ লাগাচ্ছে। প্রায় বিকেল নেমে এসেছে। এখন ছাদে হলুদ মাখামাখি হচ্ছে, রাতে পুকুর পাড়ের স্টেজে নাচ, গান ও আড্ডা হবে। শুভকে হলুদে চেনা যাচ্ছে না। পরনের হলুদ পাঞ্জাবিটা আরও হলুদ হয়ে গেছে। নীলি, সন্ধ্যা মজা করে শুভকে হলুদ মাখাচ্ছে। মহিলারা ও একজন আরেকজনকে হলুদ মাখিয়ে দিচ্ছে মাঝে মধ্যে। মেজ চাচি এসে সন্ধ্যাকে হলুদ মাখিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যা কতক্ষণ বোকার মতো সবার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই এক নজর সবার দিকে ভালোভাবে দেখে নিয়ে দুই হাতে হলুদ নিল। যারা এখনো হলুদ মাখানো থেকে বাকি ছিল তাদের সবাইকে হলুদ মাখিয়ে দিল। এখন নীলি সন্ধ্যা আনন্দ করে নিজেরা হলুদ মাখামাখি করছে। ফুপু চাচি সবাইকে হলুদ মাখিয়ে দিল। এক ফাঁকে জান্নাতের গালে ও হলুদ লাগিয়ে দৌড় দিল। নীলির মাথা ব্যথা করছে, তাই সে মেডিসিন নিয়ে রুমে দরজা লাগিয়ে শুয়ে আছে। কেউ যেন তাকে বিরক্ত না করে তা ও বলে দিয়েছে। এই নীলি, তীব্র ভাইয়া কই রে? জানি না। সবাইকে তো হলুদ লাগালাম, শুধু বাকি আছে তীব্র ভাইয়া। ভাইয়ার বন্ধুগুলা ও তো বাকি আছে। চল তীব্র ভাইয়াকে খুঁজে আনি। ওকে, ও হলুদে ডুবাবো। তীব্র এতক্ষণ বাসায় ছিল না। এখন ফিরেছে, ওর বন্ধুরা ওর সাথে আছে। সন্ধ্যা আর নীলি হঠাৎ কোত্থেকে এসে সবাইকে হলুদ মাখাতে লাগল। তীব্রকে ছোঁয়ার আগে সে দৌড়ে পালিয়ে গেল। সবাই এই ঘটনা দেখে হেসে হেসে একাকার অবস্থা। সন্ধ্যা নীলি তীব্রর পেছনে দৌড়াচ্ছে।
জান্নাত, তোর কলিজার ভাইটা কই রে? কেন? হলুদ মাখাবো। তোমরা পারবে না। তা জানি, পরেও চেষ্টা করব। নীলি বলল। জান্নাত, তুই আমাদের হেল্প করো না একটু? কেন? দেখ, তোর গালে ও হলুদ লাগানো। আমরা সবাই হলুদে ভূত হয়ে আছি। শুধু তীব্র ভাইয়াই বাকি। অবশেষে জান্নাত ধোঁকা দিয়ে তীব্রকে হলুদ মাখিয়ে দিল। তার একটু পরই তীব্র রং নিয়ে হাজির হল। এতক্ষণ হলুদ মাখামাখি হয়েছে, এখন রং মাখামাখি হবে। দরকার পড়লে এক একটাকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে রঙে ডুবাবে, পড়ে ধাক্কা দিয়ে পুকুরে ফেলবে। তীব্র সবার আগে রং পানিতে গলে এনে সন্ধ্যাকে ভিজিয়ে দিল। এটা কি করলে তুমি? তুই যা করছিলি এতক্ষণ। আমি শুধু হলুদ মাখিয়েছি। তুমি তো আমাকে রং দিয়ে গোসল করিয়ে দিল। অন্যকে হলুদ মাখাতে আসলে নিজে ও রঙে গোসল করার প্রস্তুতি নিয়ে রাখতে হয়, জানিস না? আমি ফুপুর কাছে বিচার দিব। তীব্র হেসে বলল। যা, বিচার দিয়ে আসো। আমি মাকে ডেকে দিব। আমি তোমার সাথে কখনো কথা বলবো না। বেঁচে গেলাম তাহলে। তীব্র এখন আরেক বালতি রং গলে এনে নীলির দিকে এগুচ্ছে। নীলি মামা বলে চিৎকার করতে করতে দৌড় দিল। তবে বেশিক্ষণ দৌড়াতে পারল না, তীব্র গিয়ে তাকেও ভিজিয়ে দিল। এখন সবাই তীব্রর ভয় এদিক সেদিকে পালাচ্ছে। রেখা আক্তার নিজের ছেলের কাণ্ড দেখে হতভম্ব। সন্ধ্যা হয়ে গেছে, শীত লাগছে আর ভেজা শরীরে থাকা যাবে না, ঠান্ডা লাগছে। সবাই ফ্রেশ হতে চলে গেল। জান্নাত। কি? সাজ কোথায়? রুমেই আছে, বের হয়নি। আর কেউ মনে করে তাকে রুমে গিয়ে হলুদও লাগায়নি। সে কি রে, আমরা হলুদ মাখিয়ে ভূত হয়ে আছি আর সাজ রুমে বসে থেকে বেঁচে গেল। তুই ফ্রেশ হয়ে আয়। রাতে পুকুর ঘাটে গান বাজনা হবে। আচ্ছা ভাইয়া, তুমি গান গাইবে? আমি গান গাইতে পারি নাকি? নিশি পারে, তাকে ভালো করে ধরতে হবে একটা গান গাওয়ার জন্য। নিশি আপুর তো মাথা ব্যথা। দুপুর থেকে রুমে দরজা লাগিয়ে শুয়ে আছে। কেউ তাকে ডাকছে না। কি বলছিস, সত্যি ওর মাথা ব্যথা? এখন কি তাহলে রাতে গান হবে না? হবে না কেন? গানের ব্যবস্থা আছে তো। নাচেরও? তোরা কেউ নাচ পারলে অবশ্যই নাচও হবে। সত্যি? তুই সন্ধ্যাকে রাজি করা, সন্ধ্যা ভালো নাচ পারে। জান্নাত কিছু না বলে দৌড়ে সন্ধ্যার রুমের দিকে যেতে লাগল। তীব্র ও সাজের রুমের দিকে এগুচ্ছে। দরজা খোলাই ছিল, তীব্র ভেতরে উকি দিয়ে সাজকে দেখতে না পেয়ে রুমে ঢুকে পড়ল। রুমে এসে কোথাও সাজকে দেখতে পেল না। তীব্র সাজকে ডাকতে যাবে, এমন সময় মনে হলো ওয়াশরুমে কেউ আছে। সাজ ওয়াশরুমে মুখে পানি দিচ্ছে, এসব সাজগোজ তার কোনো দিনও ভালো লাগত না। মুখে মেকআপ দিল, নিজেকে কেমন অচেনা অচেনা লাগে সাজের। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে সাজ। তীব্রর চোখ সাজের উপর আটকে গেল। সে চোখ ফেরাতে পারছে না। মেকআপ ছাড়া এই সাজকে অনেক সুন্দর লাগে। মেকআপ আরও সাজের আসল সৌন্দর্যকে আড়াল করে রাখে। তুমি? তীব্র সাজের দিকে এগুতে এগুতে বলল। দেখ, সবাই আমাকে কত হলুদ মাখাল আর তুই রুম থেকেই বের হলি না। আমি বের হলে তো আমাকে হলুদ মাখাত। মাখালে সমস্যা কি ছিল? কিছু না। তুই এমন কেন, সবার থেকে আলাদা থাকিস? এমনকি আমার থেকেও দূরে দূরে থাকিস? সাজ কিছু বলল না। রাতে পুকুর পাড়ে নাচ গান হবে, তুই কিন্তু সেখানে যাবি। আমার ওসব ভালো লাগে না। অবশ্যই লাগবে। তুই না গেলে কিন্তু আমিও যাব না। বাসা থেকেই বের হয়ে যাব। তখন সবকিছু তুই সামলাস।
সাজ মাথা নিচু করে আছে, তীব্র এক পা করে তার দিকে এগুচ্ছে। সাজ পিছিয়ে যেতে যেতে দেয়ালে গিয়ে পিঠ ঠেকলে দাঁড়িয়ে গেল। তুমি এগুচ্ছ কেন? তুই পিছিয়ে যাচ্ছিস কেন? দেখো, এটা বিয়ে বাড়ি, যে কোনো সময় যে কেউ আমার রুমে চলে আসতে পারে। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আসুক, তাতে সমস্যা কি? তুমি বুঝতে পারছো না সমস্যা কি? কেউ আমাদের একসাথে দেখে নিশ্চয়ই ভালো কিছু ভাববে না। না ভাবুক, আমি যে কাজ করতে আসছি তা না করে কোথাও যাব না। কি কাজ? তীব্র দেয়ালে দুহাত সাজের দুপাশে দিয়ে সাজের দিকে একটু ঝুঁকে দাঁড়াল। সাজ কাপা কাপা গলায় বলল, কি করছো তুমি? তীব্র নিজের গাল সাজের গালের সাথে আলতো করে ঘষা দিয়ে ওর গাল থেকে একটু হলুদ সাজের গালে লাগিয়ে দিল। সাজ ভয় কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নিল। এই কাজটাই করতে আসছিলাম। তোকেও একটু হলুদ লাগিয়ে দিলাম। তীব্র দেখল সাজ চোখ বুজে রেখেছে। তীব্র একটু হেসে দিয়ে পাঞ্জাবির পকেট থেকে হলুদ রং বের করে সাজের গলায় লাগিয়ে দিল। রাতে তোর অপেক্ষায় থাকব। তুই নিচে না গেলে আমি নিজে এসে কোলে করে সবার সামনে তোকে নিয়ে যাব, মনে রাখিস। তীব্র চলে গেল। সাজ ধপাস করে মেঝেতে বসে পড়ল। চোখ খুলে গলায় হাত দিল, হাতে হলুদ রং লেগে গেছে। সাজ তা দেখে আবার কেঁপে উঠল। রাতে সবাই পুকুর পাড়ের স্টেজে বসে আছে। পুকুর পাড়টাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাঁধানো ঘাটের দুই পাশে ছোট ছোট ক্যান্ডেল জ্বলছে। ঘাটের পাশে বড় আম গাছটা পুরোটা মরিচ বাতি দিয়ে ঢেকে আছে। গাছের পাতাগুলো মরিচ বাতির আলোয় জ্বলজ্বল করছে। তীব্রর হাতে মাইক। সে সব কিছু পরিচালনা করছে। কিছুক্ষণ আগে তীব্র মাইকে সবাইকে জানালো এখন সন্ধ্যা নাচ করবে। সবাই একসাথে চিল্লিয়ে উঠল। পরক্ষণেই আবার সাথে সাথে সবার চিল্লাচিল্লি কমে গেল। কারণ সন্ধ্যা বেঁকে বসেছে, সে নাচ করবে না। কিরে, শুনলাম তুই নাকি নাচ করবি না বলেছিস? হুম। কেন? আমার জ্বর আসছে তাই। বিকেলে রঙের পানিতে গোসল করিয়েছি, এই জন্য জ্বর আসছে নাকি? জানোই তো, তাহলে আবার জিজ্ঞেস করো কেন? কই দেখি কতটুকু জ্বর আসছে। এটা বলেই তীব্র সন্ধ্যার কপালে হাত দিল জ্বর দেখার জন্য। কই জ্বর? কপাল তো ঠান্ডাই। তীব্র কপাল থেকে হাত নামিয়ে গলায় হাত দিয়ে দেখল। কই, তোর তো একটুও জ্বর নেই, মিথ্যা বলছিস কেন? সন্ধ্যার তীব্রের এই কাণ্ডে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তীব্র তো স্বাভাবিকভাবেই জ্বর দেখার জন্য তার গায়ে হাত দিয়েছে, তারপরও সন্ধ্যার এমন লাগছে কেন? ভেতর থেকে বারবার একটা কাঁপুনি উঠছে কেন? কেন সে চেষ্টা করেও স্বাভাবিক থাকতে পারছে না? কি হলো, চুপ করে আছিস কেন? বুঝেছি তোকে রঙে ডুবানোর জন্য তুই আমার উপর রাগ করে নাচবি না বলছিস। দাঁড়া, তুই যদি এখন নাচতে রাজি না হস তাহলে এখন তোকে পুকুরে নিয়ে ফেলব। তুমি আমাকে পুকুরে ফেললেও আমি নাচব না। সত্যি তো? হুম। দেখি তাহলে কতক্ষণ তোর এই জেদ থাকে। তীব্র কিছু বুঝতে না দিয়ে সন্ধ্যাকে কাঁধে তুলে নিয়ে পুকুর ঘাটের দিকে যেতে লাগল। সন্ধ্যা সমানে হাত পা নাড়াচ্ছে। সবাই এই ঘটনা খুব মজা নিয়ে দেখছে। তীব্রর মামিরা কেউ কেউ বলছে, তীব্র ও কিন্তু সাঁতার জানে না, ওকে একদম পুকুরের মাঝখানে ফেলবে। কিনারায় ফেললে একটু পানি খেয়ে উঠে আসতে পাবে। এই কথায় সবাই হো হো করে হেসে উঠল। সন্ধ্যা এখন চিৎকার শুরু করেছে, নামাও আমাকে এই শীতে, এখন আমাকে পুকুরে ফেললে আমি মরে যাব। মরে গেলে যাবি, আমার সাথে জেদ ধরার পরিণাম তো তোকে ভুগতেই হবে। আমি ফুপার কাছে বিচার দেব। বেঁচে থাকলে দিবি, আমার কোনো আপত্তি নেই। তোকে একদম পুকুরের মাঝে ফেলব।
সাঁতরে উঠে আসতে পারলে তো বেঁচে যাবি, না পারলে আর কি, আমি তো কাউকে পুকুরে নেমে তোকে তুলতে দিব না। মা ও মা, তীব্র ভাইয়া আমাকে মেরে ফেলতে চাইছে। ফুপু কই, তুমি দেখো তোমার ছেলে কি করছে আমার সাথে। তীব্র পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে সন্ধ্যাকে কাঁধ থেকে ফেলে দিতে চাইলে সন্ধ্যা চিৎকার দিয়ে বলে উঠল, আমি তোমার সব কথা শুনবো, আমাকে ফেলো না, আমি সাঁতার জানি না, মরে যাব আমি। তীব্র হাসতে হাসতে সন্ধ্যাকে দাঁড় করাল। সেই তো আমার কথা শুনলি, একটু আগে শুনলে কি হতো? শুধু শুধু তোর মতো একটা আটার বস্তাকে কাঁধে নিছি কতক্ষণ সময় ধরে। আমি মোটেও আটার বস্তা না, তুমি খুব খারাপ, আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। সন্ধ্যা পর পর 2টা গানে নাচল। সন্ধ্যা যে এত সুন্দর করে গানের সাথে তাল মিলিয়ে নাচতে পারে তা আগে কেউ জানত না। সবাই সন্ধ্যার নাচ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। মেজ চাচা সন্ধ্যার নাচ দেখে খুশি হয়ে 1000 টাকার একটা নোট বের করে সন্ধ্যার হাতে দিয়ে বলল, মাশাল্লাহ মা, তুই তো খুব ভালো নাচতে পারিস, তোকে একটা নাচের স্কুলে ভর্তি করিয়ে দিব। সন্ধ্যা মেজ চাচার কথা শুনে খুশিতে কেঁদে দিল। সবাই এখন সন্ধ্যাকে ঘিরে আছে। সন্ধ্যা যেন এখন আর আগের সন্ধ্যা নেই। সবাই তাকে কোনো সেলিব্রিটি মনে করছে। তীব্র সবার মাঝে একজনকে খুঁজছে। এত করে বলার পরও কি সাজ আসবে না? ভাইয়া, কাকে খুঁজছ? কাকে খুঁজব? কাউকে খুঁজছি না তো। তাহলে এদিক সেদিন তাকিয়ে কি দেখছ? কিছুই দেখছি না রে পিচ্ছি। নিশি কোথায় জানিস? স্টেজেই তো বসে আছে। ওহ আচ্ছা। সন্ধ্যা এত ভালো নাচ করল, সবাই তাকে ঘিরে রেখেছে। কিন্তু তীব্র একবারও তার নাচের প্রশংসা করতে আসলো না। সন্ধ্যার এ নিয়ে ভীষণ মন খারাপ লাগছে। সাজ দোতলার বারান্দায় দাঁড়িয়ে পুকুর পাড়ে কি হচ্ছে তা দেখছে। সবার মাঝেও তীব্র চোখ দুটো তাকে খুঁজছে, এটা সাজ বুঝতে পারছে। সবাই সন্ধ্যাকে নিয়ে আহ্লাদ করছে, এটাও খেয়াল করছে সাজ। সত্যিই সন্ধ্যা খুব ভালো নাচ জানে। তীব্র আর কিছু ভাবতে পারছে না, এইবার সে সত্যি সত্যিই তার কথা রাখবে, ভেতরে গিয়ে সাজকে কোলে করে সবার সামনে দিয়েই এখানে নিয়ে আসবে। তারপর যা হবার হবে। তীব্র ভেতরে যাওয়ার জন্য উঠতে নিল, এমন সময় সাজ আসল। গায়ে পাতলা একটা শাল বেগুনি রঙের। তীব্র সাজকে দেখে একটু হাসল। সাজকে দেখে ফুপু বলল, এতক্ষণে আসলি তুই? সন্ধ্যার নাচটা মিস করে ফেললি। একটু আগে আসলে দেখতে পারতি সন্ধ্যা কত ভালো নাচ জানে। যা এখন গিয়ে স্টেজে বসো, নিশি গান করবে একটু পরে। সাজ স্টেজের কাছে গেলে জান্নাত বলল, আপু তুমি আমার পাশে বসো। তুই তো তখন নাচতে চাইছিলি না, এখন দেখ সবাই তোকে নিয়ে কত আহ্লাদ করছে। মেজ মামা তো তোকে নাচের স্কুলে ভর্তি করাবে বলেছে। তোকে নাচার জন্য জোর করলাম আমি, আর মাঝখান দিয়ে তুই ফাও 1000 টাকা পেয়ে গেলি। সবাই আমার নাচের প্রশংসা করল, তুমি তো কিছু বললে না। তুই চাইছিস তোর এই নাচ দেখে আমি প্রশংসা করি? আমাকে কি মেজ মামার মতো বোকা পেয়েছিস নাকি? তোর এগুলা কোনো নাচ হলো নাকি? তুমি বলতে চাইছ আমি ভালো নাচতে পারি না? একদম না। আমার ফ্রেন্ড সোহা, সে তোর থেকে অনেক ভালো নাচে। তার নাচ একবার দেখলে সারা জীবন মনে থাকবে। ভার্সিটিতে সেদিন ও তো কত সুন্দর করে নাচল। এখনো চোখের সামনে ভেসে আছে। সন্ধ্যা নিজের সামনে অন্য কারো প্রশংসা সহ্য করতে পারে না। তাকে ভালো না বলে অন্য কাউকে ভালো বললে সন্ধ্যা বাচ্চাদের মতো কান্না শুরু করে। সোহা টোহা আমার থেকে ভালো নাচে? অফকোর্স। সত্যি বলছো তুমি আমি সোহার মতো নাচতে পারি না? কি বলছিস, কই সোহা আর কই তুই? আকাশ পাতাল তফাতে তোদের মাঝে। সন্ধ্যা ভ্যা ভ্যা করে কেঁদে দিল।
তীব্র ভাবতে পারেনি সন্ধ্যা এত সহজে কেঁদে ফেলবে। এই তুই কাঁদছিস কেন? আমি তো ইচ্ছে করে এতক্ষণ তোর সাথে মজা করেছি। আমি জানি তুমি মজা করনি। এখন আমাকে শান্ত করার জন্য মিথ্যে বলছ। না রে বাবা, সত্যি বলছি। সোহা মোটেও নাচতে পারে না। আমি বানিয়ে বানিয়ে বলছিলাম। তুমি মিথ্যা বলছ। বললাম তো মিথ্যে বলছি না। তুই জিসান, আলিফ, নিশান ওদের জিজ্ঞেস করে দেখ। সোহা অনেক মোটা, সে ঠিকমতো হাঁটতেই পারে না, আবার নাচবে কি? সত্যি বলছ? কসম সত্যি বলছি। সন্ধ্যার সাথে সাথে ফিক করে হেসে দিল ও। তীব্র সন্ধ্যাকে হাসতে দেখে হতভম্ব হয়ে চেয়ে রইল। আমি জানতাম তুমি আমাকে মিথ্যে বলে বোকা বানাতে চাইছ। তুমি সোহার কথা আগেও বলেছ। সে যে নাচ পারে এটা কখনো বলনি। আজ হঠাৎ বললে সে নাচ পারে। তখনই খটকা লাগল। তুই এতক্ষণ অ্যাক্টিং করে কাঁদছিলি? হুম। তা নয়তো কি? আমাকে বোকা বানিয়ে কাঁদানো এত সহজ না। আমি আপু না। তুমি আমাকে বোকা বানাতে চাইছিলে, উল্টে আমি তোমাকে বোকা বানিয়ে দিলাম। পুকুরে ফেলতে চাইছিলে না, তখন তার শোধ নিলাম আর কি। অনেক জোরাজুরির পর নিশি গান গাইল। একটা না পর তিনটা। শেষের গানটা গাওয়ার পরই নিশি ভেতরে চলে গেল এই বলে তার আবার মাথা ব্যথা শুরু হয়েছে। নিশি শেষ গানটা গাওয়ার সময় কাঁদছিল। প্রথম দিকে চোখের পানি আটকানোর অনেক চেষ্টা করে দুইটা গান গেয়েছে, কিন্তু শেষের গানটা গাওয়ার সময় চোখের পানি আটকাতে পারল না। কেউ যাতে নিশিকে কাঁদতে না দেখে তাই নিশি তাড়াতাড়ি করে ভেতরে চলে যায়। কিন্তু শুভ নিশির চোখের পানি দেখে ফেলল। এই মুহূর্তে নিশির জন্য শুভর সত্যিই অনেক খারাপ লাগছে। মেয়েরা যে কেন একজন মানুষকে বিনা স্বার্থে এতটা ভালোবাসে? ঝট করে কারো প্রেমে পড়ে যায়, শেষে তাকে ভুলে যাওয়ার জন্য নানান কষ্টের সম্মুখীন হয়। নিশি শুভকে ভালোবেসে তো কষ্ট ছাড়া আর কিছুই পেল না। শুভর সেদিন কার কথা মনে পড়ে গেল। সেদিন প্রভা তার সামনে দিয়ে বরের গাড়ি করে চলে যাচ্ছিল। গাড়ির ভেতর থেকে প্রভা অনেক কাঁদছিল। শুভর দিকে তাকিয়েছিল, কিছু বলতে চাইছিল শুভকে। মেহমানে বাড়ি ভর্তি। এখন রাত ৩টা বাজে। সবাই ঘুমানোর জন্য জায়গা খুঁজছে। কে কোনো রুমে ঘুমাবে, কার সাথে ঘুমাবে, এক রুমে কয়জন থাকবে, এসব নিয়ে কথা হচ্ছে। নিশি আপু তো এক রুম একা নিয়ে শুয়ে আছে। নীলি, মেয়েটার মাথা ব্যথা এখানে এসে এত বাড়ল কেন? নিশির মা, আপু মনে হয় ওর চশমা আনতে ভুলে গেছে। চশমা না পরলেই তো আপুর মাথা ব্যথা হয়। নীলি, রেখা আক্তার রুমে এসে বেডে বসতে বসতে বললেন। শুভ, তীব্র আর ওর বন্ধুরা শুভর রুমে শুয়েছে। বড় ভাইজান, মেজ ভাইজান, সেজ ভাইজান আর ছোট ভাইজান একসাথে থাকবে আজ। বড় ভাইজান দেখলাম সবাইকে উনার রুমে ডাকছেন। ফুপু, আমরা কই থাকব? আমার রুমে তো তোমার শ্বশুরবাড়ির মানুষগুলা শুয়েছে। সন্ধ্যা, তোদের ব্যবস্থাও করব, দাঁড়া একটু। রেখা আক্তার, ফুপু জান্নাত বেঁকে বসেছে, ও নাকি আমাদের সাথে ঘুমাবে না। নীলি, কেন? রেখা আক্তার, আমরা নাকি ওর উপর হাত পা তুলে দিব। সন্ধ্যা, রেখা আক্তার হেসে বললেন। জান্নাত মা, একটা দিন একটু কষ্ট কর। বাড়িতে এত মেহমান, শীতের সময় সবাইকে এই বিছানা দিতে হচ্ছে। শীত না হলে তো শুভ তীব্র ওদের ছাদে পাঠিয়ে দিতাম। আমি তাহলে নিশি আপুর সাথে থাকি। জান্নাত, নিশি আপু তোকে ওর রুমে জায়গা দিল তো? যা না গিয়ে দেখ। আপুকে এখন বিরক্ত করলে উস্টা দিয়ে বিদায় করবে। সন্ধ্যা, তাহলে আমি সাজ আপুর পাশে শোব। তনা একা বসে একটু আগে ভাবি এসে তাকে রুমে দিয়ে গেছে।
ভাইয়ার আর্থিক দিক ভালো না হওয়ায় তোনার বিয়েটা অনেক আয়োজন করে হচ্ছে না। শুধু চেনা পরিচিত কয়েকজন আর সব আত্মীয়দের বলা হয়েছে। আর তাছাড়া গ্রামে যারা আছে তাদের কাউকেই বলা হয়নি তেমনভাবে। বরযাত্রীদের আপ্যায়নের জন্য যা সামান্য আয়োজন করা হয়েছে তার জন্যই ভাইয়াকে ঋণ করতে হয়েছে। ভাবি এই নিয়ে ভাইয়ার সাথে রাগারাগিও করেছে। তনা সবকিছু বুঝতে পেরে ও কাউকে কিছু বলেনি। ভাইয়া কত আনন্দ করে খুশি মনে তোনার বিয়ের আয়োজন করছে। এখন তনা এসব করতে বারণ করে তার ভাইয়ের আনন্দ নষ্ট করতে চায়নি। তনা দুহাতের মেহেদি দেখছে। দুহাত ভরা মেহেদি। গাঢ় লাল হয়েছে মেহেদির রং। মেহেদির রং গাঢ় হলে নাকি স্বামীর অনেক ভালোবাসা পাওয়া যায়। শুভ তো তনাকে ভালোবাসে না, তাহলে তোনার মেহেদির রং এত গাঢ় হলো কেন? ডান হাতের মেহেদিতে শুভর নাম লেখা। তনা কিছুক্ষণ লেখাটার দিকে তাকিয়ে রইল। কয়েক ফোঁটা চোখের জল শুভ লেখাটার উপর পড়ল। অবশেষে জান্নাত, নীলি, সন্ধ্যা, সাজ এক রুমে শুয়েছে। লাইট অফ করে সবাই শুয়ে পড়ছিল। সন্ধ্যা কি মনে করে লাইট জ্বালিয়ে উঠে বসল। এই নীলি ওঠ। নীলি ঘুম ঘুম চোখে চোখ মেলতে না পেরে বলল, কি হয়েছে আপু? উঠতে বলছি না তোকে। আপু তুমিও একটু ওঠত। সন্ধ্যা সাজের হাত টেনে নিয়ে দেখছে। বাহ আপু, তোমার হাতের মেহেদির রং তো অনেক গাঢ় হয়েছে। আপু জানো মেহেদির রং গাঢ় হলে কি হয়? দাদি বলতো মেহেদির রং গাঢ় হলে স্বামী অনেক বেশি ভালোবাসে। সন্ধ্যা রাত ৩টার সময় তুই আমাদের ডেকে তুললি মেহেদির রং দেখার জন্য? সন্ধ্যা আপু তুমি সত্যিই একটা আস্ত পাগল। এমনিতেই আমার ঘুম না হলে মুখে ফোড়া উঠে। কাল ভাইয়ার বিয়েতে আমার মুখে যদি ফোড়া উঠে তাহলে কিন্তু আমি বরযাত্রী যাব না। না যা। তুই বরযাত্রী না গেলে আমার ভাইয়ার বিয়ে আটকে থাকবে নাকি? সন্ধ্যা এখন যদি তুই না ঘুমাস আর আমাদের শান্তিতে ঘুমাতে না দিস তাহলে সত্যি সত্যিই ঠাস করে তোকে একটা চড় লাগাবো। রাত দুপুরে তোর এসব প্যারা আর নেওয়া যাচ্ছে না। সত্যি আপু মুখে না বলে সত্যি সত্যি একটা চড় লাগিয়ে দেও। নীলির বাচ্চা কিলি, তোকে আমি গরম তেলে ফ্রাই করে খাবো। সারা দিন যা করিস তা ঠিক আছে, কিন্তু এখন রাতের বেলাতে ও শুরু করছিস। সন্ধ্যা আমি কিন্তু এখন তোকে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিব। এটাই ভালো হবে আপু, একেবারে রুম থেকেই বের করে দেও। বাইরে ভূতের সাথে বসে বাকিটা রাত গল্প করে কাটিয়ে দিবে। নীলি তোকে আমি আস্ত গিলে খাব। পানি ছাড়া। তোকে খাওয়ার পর একটু ঢেকুরও তুলব না। অনেক হয়েছে, এখন জান্নাত জেগে গেলে তোদের দুইটাকে এই রুম থেকে বের করে দিব। আলম হোসেন সবাইকে বের হবার জন্য তাড়া দিচ্ছেন। দুপুর হয়ে যাচ্ছে, এখনো বরযাত্রী নিয়ে বের হতে পারলেন না। ওখানে গিয়ে বিয়ে পড়িয়ে বউ নিয়ে আসতে আসতে তো অনেক রাত হয়ে যাবে। রেখা কি হলো, তোরা বের হবি না নাকি? অনেক তো হলো তোদের সাজগোজ, এখন দয়া করে চল রওয়ানা দেই। ভাইজান এত তাড়া দিচ্ছ কেন? বিয়ে করিয়ে বউ নিয়ে তো আমাদের বাড়িতেই আসব, নিজেদের গাড়ি করে ট্রেন তো ধরতে হবে না। তোরা তো মনে হচ্ছে আজ বের হতে পারবি না। সকাল থেকেই তো বলছিস তোরা সবাই নাকি রেডি। এই তোদের রেডির নমুনা? বাড়িতে প্রথম বিয়ে, তাও আবার তোমার একমাত্র ছেলে। এই ছেলের বিয়েতে একটু সাজগোজ করব না তো কবে করব? রেদয়ন, সাকিব ওরা বিয়ে করতে তো এখনো অনেক দেরি আছে। ততদিন বাঁচব নাকি আল্লাহ জানেন। তোর নিজেরও একটা ছেলে আছে, তা ভুলে যাস কেন? মাহমুদ সাহেব আলম হোসেনের কাছে এসে বললেন, ভাইজান চলুন আমরাই বের হয়ে পড়ি। মহিলাদের নিয়ে যেতে চাইলে ওখানে পৌঁছাতে পৌঁছাতেই একদিন লাগবে। তুমিও ভাইজানের সাথে শুরু করেছ? মেয়েগুলো এখনো রেডি হয়নি, ওদের সাজতেন সময় লাগে। একটু সময় তো দিবে নাকি? সকাল থেকেই তো সময় দিচ্ছি, এখন না হয় আরও কয়েক ঘন্টা দিব।
তোমরা তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে রেডি হও। কোনো তাড়া নেই, দরকার পড়লে বিয়ে কয়েকদিন পিছিয়ে দিব। তনাকে বলবো ওর ফুপু শাশুড়ির রেডি হতে আরও কিছু দিন সময় লাগবে। দিন দিন দেখছি তুমি আমাকে নিয়ে অনেক মজা করছ। আমার সেই সাহস আছে নাকি তোমাকে নিয়ে মজা করব? আমি তো তোমার কথা ভেবেই বলছি। আমাকে নিয়ে তোমার কিছু ভাবতে হবে না। ভাইজান, ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, নইলে এখনই একটা ঝগড়া বেঁধে যাবে। তীব্র, তার 3 বন্ধু রেদোয়ান, সাকিব সবাই মিলে শুভকে রেডি করছে। বাহ শুভ, এই শেরওয়ানি তোকে অনেক মানিয়েছে। রেদোয়ান বলল। তীব্র, ভাইয়া এই শেরওয়ানিটা কি তনা ভাবি পছন্দ করেছে? হুম, আমাদের ভাবি পছন্দ করেছে বলেই তো শুভকে এত মানিয়েছে। তনা ভাবির পছন্দের তারিফ করতে হয় তো। তীব্র শুভর মাথায় পাগড়ি পরিয়ে দিতে দিতে বলল, ভাই সুখী জীবনের ইতি টানছে যাচ্ছিস, তোর জন্য দোয়া রইল। সবাই হাসা শুরু করল। তীব্র শুভর হাতে রুমাল দিয়ে বলল, এই নে মিস্টার নতুন জামাই, মুখে রুমাল ধরে রাখো। তীব্র, বেশি বেশি হচ্ছে কিন্তু। এই তীব্র, শোন, একটা কথা মাথা থেকে একদম বের হয়ে গেছিল। শুভ, হ্যাঁ বল, কি কথা? শুভ তীব্রর কানের কাছে গিয়ে আস্তে করে বলল, আজ আমার বিয়ের দিন, ও তোর গার্লফ্রেন্ডকে আসতে বললি না? দেখা টেখা করাবি না নাকি? কে বলল আসতে বলিনি? ও এসেছে তো। কই আসছে তাহলে, আমার সাথে দেখা করালি না কেন? এই দেখ, আমার বুকটা চিরে দেখ, ও তো এখানেই বসে আছে, এত লোকের ভিড়ে বের হতে চাচ্ছে না। বাড়ির সব মহিলারা স্বাভাবিক অবস্থায় পার্লারের মহিলাদের সামনে বসেছে ঠিকই, কিন্তু কেউ আর স্বাভাবিক অবস্থায় উঠে আসতে পারেনি। এক একজনের মুখে এত পরিমাণে মেকআপ লাগানো হয়েছে, এখন কাউকেই ঠিকভাবে চেনা যাচ্ছে না। মহিলাদের স্বামী বেচারাগুলো ও আজ নিজেদের বউকে চিনতে পারবে না। সব মহিলারা গাঢ় খয়েরি রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর সাথে গহনার সেট পরেছে। সবার মেকআপ স্টাইল আর সাজগোজের স্টাইল প্রায় কাছাকাছি। মেয়েরা সবাই গাঢ় খয়েরি রঙের লেহেঙ্গা, সাথে ম্যাচিং কসমেটিক্স। সবার চুল হালকা কোঁকড়ানো, সামনে দিয়ে কিছু চুল বের করা, একটু উঁচু করে পেঁচিয়ে খোপা করা হয়েছে। শুভর সাথে বরের গাড়ি করে ওর কিছু ফ্রেন্ড, তীব্রর ফ্রেন্ডসরা আর বাড়ির ছেলেগুলো যাবে। এদের নিয়েই গাড়ি প্রায় ভর্তি হয়ে গেছে। কিন্তু এখন মেয়েরাও বলছে তারাও বরের গাড়ি করে যাবে। বরের গাড়িতে তাদের না নিলে তারা কেউ যাবেই না। তোদের জন্য অন্য গাড়ির ব্যবস্থা আছে তো। শুধু শুধু কেন এখানে ঝামেলা করছিস? যা অন্য গাড়িতে গিয়ে বসো। একদম না, দরকার পড়লে বাসায় থেকে যাব, তবু অন্য গাড়ি করে যাব না। সন্ধ্যা, তুই না গেলে না যাবি? তোকে কেউ জোর করবে না যাওয়ার জন্য। এই নীলি, তুই সবাইকে নিয়ে অন্য গাড়িতে গিয়ে বসো। জি না ভাইয়া, আমি ও সন্ধ্যা আপুর সাথে থেকে যাব, যদি তোমরা আমাদের শুভ ভাইয়ার সাথে না যেতে দেও। নীলি, কেন ঝামেলা করছিস তোরা? বড় মামাকে ডাকলেই সব ঠিক হয়ে যাবে। মামার এক ধমক খেয়ে তারপর তোরা ঠান্ডা হবি মনে হচ্ছে। রেখা আক্তার বরের গাড়ির কাছে ঝামেলা হচ্ছে দেখে এখানে এসে বলল, কি হচ্ছে এখানে? তোরা গাড়িতে না উঠে এখানে দাঁড়িয়ে কি এত কথা বলছিস? মা দেখো, সন্ধ্যা ঝামেলা করছে। কি হয়েছে সন্ধ্যা, ঝামেলা করছিস কেন? ফুপু দেখো, তীব্র ভাইয়া আমাদের নাকি শুভ ভাইয়ার গাড়ি করে যেতে দিবে না। কেন তীব্র, ওদের শুভর সাথে নিবি না মানে? এটা কেমন কথা? বোন ভাইয়ের সাথে যাবে না কেন? মা, গাড়িতে সবার জায়গা হবে না। আমরা ছেলেরা অনেক জন আছি। দরকার পড়লে তোরা ছেলেরা অন্য গাড়ি করে যাবি, তারপরও মেয়েদের এই গাড়ি করেই নিতে হবে। তীব্র রেখা আক্তারের সাথে রাগ দেখাতে লাগল।
তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, আমার কিছু বলার নেই। তীব্র গিয়ে গাড়িতে উঠে বসল। রেখা আক্তার সন্ধ্যাকে বললেন, দাঁড়িয়ে আছিস কেন, তোরা তাড়াতাড়ি গাড়িতে ওঠ। তীব্র ভাইয়া যে রাগ করল। ওর রাগ একটু পর এমনিতেই সব ঠিক হয়ে যাবে। সাজ নিশি ওরা কোথায়? এখনো কি ওরা রেডি হয়নি? হয়েছে, নিশি আপু তো এসেছিল, এখন কোথায় গেল কে জানে। আপু একটু ভেতরে গেছে, জুতো চেঞ্জ করবে। বরের গাড়িতে শেষমেশে সবাই উঠেছে, গাড়িতে এখন গাদাগাদি অবস্থা, কেউ ঠিকভাবে বসতে পারছে না। চুল পরিমাণ জায়গা ও ফাঁকা নেই গাড়িতে। আলম হোসেন আবার এসে বললেন, হয়েছে তোদের, এখন তো গাড়ি ছাড়। বাবা আপু আসেনি এখনো, ভেতরে গেছিল একটু। আলম হোসেন রাগান্বিত গলায় বললেন, আর কতক্ষণ সময় লাগবে? বরযাত্রী নিয়ে কি রাতে রওনা দিব? তীব্র উঠে এসে বলল, মামা তুমি রাগারাগি না করে ওই গাড়িতে গিয়ে বসো, আমরা এখনই গাড়ি ছাড়ব। আলম হোসেন চলে গেলে তীব্র বাড়ির ভেতরে আসলো সাজকে নিয়ে যাওয়ার জন্য। সাজ প্রথমে হাই হিল পরেছিল, কিন্তু উঁচু জুতো পরে হাঁটার অভ্যাস না থাকায় অসুবিধে হচ্ছিল, তাই জুতো পাল্টাতে এসেছে। সাজ সিঁড়ি বেয়ে নামছে, তীব্র ও সামনেই এসে দাঁড়াল। সাজকে দেখে তীব্র পাথর হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার চোখ সাজের উপর এসে আটকে গেছে। কখনো এমনভাবে সাজকে দেখেনি তীব্র। সাজ সব সময় খুব স্বাভাবিকভাবে থেকেছে, মনে হয় না কখনো চোখে কাজল পর্যন্ত দিয়েছে। খয়েরি লেহেঙ্গায়, সামান্য গহনায়, হালকা মেকআপে অপরূপ সুন্দর লাগছে সাজকে। তীব্র নিজের ঘর থেকে বের হয়ে এসে বলল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তোর জন্য এখনো আমরা রওনা দিতে পারলাম না। কি করছিস তুই ভেতরে? জুতো চেঞ্জ করতে আসছিলাম, হিল পরে আমার পা ছিলে গেছে। আচ্ছা এখন চল তাড়াতাড়ি, মামা রাগারাগি করছে। চলো। সাজ আগে আগে হাঁটছে, তীব্র পেছনে আসছে। হঠাৎ তীব্র সাজকে ডেকে দাঁড় করাল। এই সাজ, দাঁড়া একটু। কি হয়েছে? তোকে দাঁড়াতে বলছি। সাজ দাঁড়িয়ে গেল। তীব্র পেছনে থেকে এসে সাজের খোপা খুলে চুল আলগা করে দিল। চুল খোপা করে রাখছিস কেন? যে একটা লেহেঙ্গা পরেছিস, পিঠের অর্ধেক অংশই দেখা যাচ্ছে। সাজ লজ্জা পেল তীব্রর কথায়। তীব্র ও সাজকে এই কথা বলে নিজেই বোকা বনে গেল, কারণ এই লেহেঙ্গাটা তীব্রই পছন্দ করেছিল। চুল খোলা রাখবি, খোপা করলে তোকে ভালো লাগে না। গাড়িতে তীব্র ছিল জানালার পাশে। জান্নাত জোর করে তীব্রকে জানালার পাশে বসিয়েছে যেন সন্ধ্যা তীব্রর সাথে বসতে না পারে। তীব্রর পাশে জান্নাত, জান্নাতের পাশে সাজ বসেছে। লাল বেনারসি পরে বধূ সেজে বসে আছে তনা। সবাই তাকে একা রেখে বর দেখতে চলে গেছে। একটু আগেই বরযাত্রী এসেছে, তখনও সবাই তার সাথেই বসেছিল। হঠাৎ কেউ একজন রুমে উকি দিয়ে বলব, এই আয় তোরা, বর এসে গেছে। সাথে সাথে সবাই বর এসেছে বলে বের হয়ে গেল। বাইরে থেকে অনেক চেঁচামেচি শোনা যাচ্ছে। হয়তো এরা বরের জুতো জোড়া লুকিয়ে ফেলছে, তা নিয়েই চেঁচামেচি করছে। বিয়ে পড়ানো হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে 10,01,000 টাকার দেনমোহরে শুভ আর তোনার বিয়ে সম্পূর্ণ হল। পুরোপুরি ইসলামিক বিধি বিধান মেনে 3 বার কবুল বলে তনা শুভকে তার স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছে। আজ থেকে তারা দুজন স্বামী স্ত্রী। সমাজের কাছে ওদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্কে স্বীকৃতি পেয়েছে। সন্ধ্যার দিকে তনাকে নিয়ে শুভদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হল।
প্রতিটা মেয়েই বিয়ের পর বাবা মা আত্মীয় স্বজনদের ছেড়ে নিজের চেনা পরিবেশ থেকে একেবারে অচেনা একজনের সাথে অচেনা একটা পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য পা রাখে। তোনার বাবা মা নেই, তারপরও ভাই ভাবিকে ছেড়ে আসার সময় অনেক কান্না করেছে। শুভকে তনা আগে থেকেই চিনে, মনে মনে শুভকেই স্বামী হিসেবে চেয়ে এসেছে, তারপরও আজ সবাইকে ছেড়ে শুভর কাছে আসতে অনেক কষ্ট হয়েছে তার। গাড়িতে উঠানোর পর সেন্সলেসও হয়ে গেছিল একবার। তখন শুভ খুব সাবধানে তোনার মাথা তার কাঁধের সাথে ধরে রেখেছিল। নিশি বরযাত্রী যায়নি, বাসায় থেকে গেছে। বের হওয়ার সময় ব্যস্ততার কারণে কেউ নিশির কথা মনে করেনি, কিন্তু তনাদের ওখানে যাওয়ার পর সবাই খেয়াল করল নিশি আসেনি। বাসায় এসেও কেউ নিশিকে পায়নি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারল নিশি তার হোস্টেলে চলে গেছে। শুভর বিয়ের জন্য ছুটি নিয়ে আসছিল কিছু দিনের। আজ নাকি সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, তাই তার এক ফ্রেন্ড ফোন করে যেতে বলছে। সন্ধ্যা নীলি সবাই তনাকে ঘিরে বসে আছে। এক একজনে নানান গল্প করছে। ভাবি জানো ভাইয়া টিকটিকি ভয় পায়। তনা অবাক হয়ে বলল, সত্যি? হুম। টিকটিকি ভয় পাওয়ার কি আছে? তা তোমার মাথামোটা হাজবেন্ডকে বুঝাবে কে? কতবার বললাম টিকটিকি নিরীহ একটা প্রাণী, একে ভয় পাওয়ার কি আছে? ভাইয়া তো আমার কথা শুনলই না, উল্টো আমাকে আরো ধমক দিয়ে তাড়িয়ে দিছে। তনা খিলখিল করে পুরো শরীর নাড়িয়ে হাসছে। সন্ধ্যা আর নীলি মুগ্ধ নয়নে তনাকে দেখছে। শুভর কেনই যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিশির কষ্ট পাওয়ার পেছনে নিজেকে দায়ী করছে। নিশিকে বাইরে থেকেই অনেক শক্ত মনে হয়। শুভর বিয়ে নিশি মেনে নিতে পারেনি, আর তাই তো বিয়ের কোনো অনুষ্ঠানেই অংশ নেয়নি। তীব্র সবার চোখ ফাঁকি দিয়ে সাজের রুমে এসেছে। কেন পাগলামি করছো বলো তো? পাগলামি কই করলাম? তুমি যা বলছো তা পুরোটাই পাগলামির মধ্যে পড়ে। পাগলামি হলেও আমি কালই মামার কাছে আমাদের বিয়ের কথা বলবো। একদম না। কেন? তুই কি আমাকে ভালোবাসিস না? সাজ চুপ করে আছে। চুপ করে থাকিস না সাজ, প্লিজ বল। তুই যদি আমাকে না ভালোবাসিস তাহলে আমি আর তোকে বিরক্ত করব না। আমি জানি জোর করে আর যা কিছুই হোক ভালোবাসা হয় না। তুই একবার না বলে দিল আমি তোর জীবন থেকে সরে যাব, তাতে আমার যতই কষ্ট হোক। সাজ কাঁদছে। তীব্র সাজের কাছে এসে কাঁধে ধরে ঝাঁকিয়ে বলল, কাঁদবি না একদম। তোর কান্না আমার সহ্য হয় না। আমি না চাইতেও তোকে অনেক ভালোবেসে ফেলেছি। তুই আমাকে ভালোবাসিস না জানা সত্ত্বেও আমি তোকে নিজের থেকে বেশি ভালোবাসি। আজ তুই স্পষ্ট কথায় হ্যাঁ বা না যে কোনো একটা বলে দিবি। শুভ তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। রুমে যেতে পারছে না কারণ সন্ধ্যা, নীলি, জান্নাত দরজায় তালা দিয়ে রেখেছে। এখন তাদের কথা শুনলে তবেই রুমে যেতে দিবে। কি চাইছিস তোরা? বললামই তো। সন্ধ্যা, পাগল নাকি? আমার রুমে আমি যাব, তার জন্য তোদের 3000 টাকা দিতে হবে কেন? তোমার রুমে কিভাবে যাবে ভালো করে চেয়ে দেখো, দরজায় তালা দেওয়া। নীলি, ভাইয়া এত কিপটামি করছো কেন? আমরা তো তোমার বোনই। বোনদের টাকা দিতে সমস্যা কি? জান্নাত, বোন দেখেই তো আরো আগে দিব না। তোরা বোন হয়ে আমার সাথে এমন অন্যায় করছিস, সেটা তো আমি মেনে নিতে পারছি না। ভাইয়া তুমি তো আমাকে ড্রামা কুইন বলতে। এখন তোমাকে কি বলা উচিত? তুমি তো আমার দেখেও বেশি ড্রামা করতে জানো। সন্ধ্যা, তোরা কি আমাকে এখন সত্যি সত্যি এই রুমে যেতে দিবি না? না। নীলি, আচ্ছা তাহলে আমি তীব্রর রুমে চলে যাই। শুভ সত্যি সত্যিই চলে যেতে নিল। সন্ধ্যা রাগে ফেটে যাচ্ছে। তার নিজের ভাই এত কিপটা।
বোনদের সামান্য আবদার মেনে নিচ্ছে না। তীব্রর চোখ আগুনের গোলার মতো লাল হয়ে আছে। চোখ থেকে যেন আগুনের ফুলকি ছিটকে পড়ছে। তুই কিছু বলবি না তো? আচ্ছা তাহলে যাচ্ছি, মনে রাখি সেটাই তোর সাথে আমার শেষ দেখা। এরপর যা হতে চলেছে তা তুই কল্পনাও করতে পারছিস না। তীব্র চলে যেতে নিলে সাজ পেছনে থেকে তীব্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। সাজ ও তীব্রকে ভালোবাসে, অনেক বেশিই ভালোবাসে। এতদিন মনের কথা মনেই গোপন রাখতে পারলেও আজ পারল না। তীব্রর জেদের সামনে হার মানতে হল। মনে মাঝে লুকানো অনুভূতিগুলো তীব্রর সামনে প্রকাশ পেয়ে গেল। ছাড় আমাকে, বললাম তো আজই আমাদের শেষ দেখা। আজকের পর থেকে তোকে আর কেউ বিরক্ত করবে না। তীব্রকে আর কখনো তোর চোখের সামনে দেখতে পাবি না। তীব্র সাজকে ছাড়িয়ে নিতে চাইলে সাজ আরও শক্ত করে আঁকড়ে ধরল। কোথাও যাবে না তুমি। তুমি সারা জীবন আমার পাশে থাকবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে দেখতে না পেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। অনেক ভালোবাসি তোমাকে। তুমি আমাকে ছেড়ে যেও না। সাজ তীব্রের পিঠে মুখ রেখে হাউমাউ করে কাঁদছে। সাজের কথায় তীব্রর রাগ কমে গেল। তীব্র পেছনে ফিরে সাজকে নিজের বুকের মাঝে নিয়ে নিল। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা আর কোনো দিনও বলবে না। আমাকে ক্ষমা করে দাও তুমি। তীব্র সাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ সে অনেক খুশি তার ভালোবাসার মানুষটা তাকেও ঠিক ততটাই ভালোবাসে। আচ্ছা কোথাও যাব না তোকে ছেড়ে। তুই কান্না থামা আগে। এভাবে কাঁদছিস কেন পাগলি? আমি তো এতক্ষণ এমনি এমনি এসব বলছিলাম। তুই নিজে বললেও তো আমি তোকে ছেড়ে যাব না। তনা বিছানা থেকে নেমে এসে শুভকে সালাম করল। শুভ অপ্রস্তুত হয়ে গেল। তনা শুভর মুখ দেখেই বুঝে গেল। সব কিছু স্বাভাবিক করার জন্য তনা নিজে থেকেই বলল, কি হলো তোমার, মুখটা এত কালো হয়ে গেল কেন? কিছু না। তুমি এখন ঠিক আছো তো? হুম। সন্ধ্যা আর নীলি অনেক সেবা যত্ন করেছে। আচ্ছা তাহলে এখন শুয়ে পড়। শুভ নিশি ঠিক আছে তো? ওকে দেখলাম না। শুনছি ও নাকি চলে গেছে। হুম, কাউকে কিছু না বলেই নাকি চলে গেছে। নিশি কি সব মেনে নিতে পারবে? জানি না তনা। নিশিকে তো দেখে মনে হয় ও খুব শক্ত মনের। কিন্তু আমার মনে হয় না নিশি স্বাভাবিক থাকতে পারবে। আমারও তাই মনে হচ্ছে। আমি নিশির সাথে খুব বড় অন্যায় করে ফেলছি। নিশি তোমাকে সত্যিই ভালোবাসত। আমার উচিত ছিল তোমাদের মাঝ থেকে সরে যাওয়ার। কি সব উল্টাপাল্টা বলছো? তুমি অন্যায় করবে কেন? আর তুমি আমার থেকে দূরে সরে গেলেও তো আমি নিশিকে বিয়ে করতাম না। আমি নিশিকে ছোট থেকেই সাজ আর সন্ধ্যার মতোই দেখেছি। ওকে বিয়ে করা আমার পক্ষে কিভাবে সম্ভব? পরের দিন সকাল থেকেই সবাই এক এক করে নতুন বউকে দেখতে আসছে। তনা সবার সাথে হাসি মুখে কথা বলছে। দুপুরের দিকে তোনার ভাইয়া ভাবি আর কিছু আত্মীয়রা এসেছে। তনাকে পার্লারের মহিলা সাজিয়ে দিয়ে গেছে। স্টেজে তনা শুভ পাশাপাশি বসে আছে। ক্যামেরা ম্যানরা ছবি তোলার পাশাপাশি ভিডিও করছে। তীব্র শুভ আর তনাকে নানান পোজে দাঁড় করিয়ে ছবি তুলছে। আরে বাপ, ভালো ভালো কয়েকটা পোজ দে। ফিউচারে তোদের ছেলে মেয়ে এমন ছবি দেখে কি বলবে? ভাববে ওদের বাবা মাকে হয়তো জোর করে ছবি তোলার জন্য দাঁড় করিয়ে দিয়েছে। তুই আমাকে দিয়ে আর কি কি করাতে চাস বলতো? শুভ, বেশি কিছু তো করতে বলিনি। জাস্ট তোর বউয়ের সাথে তোর রোমান্টিক পোজে কিছু ছবি তুলতে চাই। আর কত রোমান্টিক পোজ চাস তুই? শুভ,
শুভ, তুই এত রোমান্টি তা আমি আগে জানতাম না। মূর্তির মতো পাশাপাশি বসে আছিস। এভাবে ছবি তোলা যায়? কই একটু তোনার হাতে হাত রাখবি। ওর চোখে চোখ রেখে ভাবির কোমরে ধরে শাহরুখ সালমানের মতো পোজ দিবি তা না। শাহরুখ সালমানের মতো পোজ তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে দে, নয়তো তোর বউকে নিয়ে দিস। তা তো দিবই, সময় হোক আগে। এখন আপাতত তোকে দিয়ে রোমান্টিক পোজ দেওয়াব। এই তনা, উঠে আসো তো, তুমিও এই গাধাটার সাথে বসে আছো। তীব্র শুভ আর তোনার হাত ধরে উঠিয়ে দাঁড় করাল। তোনার হাত শুভর কাঁধে রাখল। শুভ, এবার তুই তোনার কোমরে হাত রেখে দাঁড়া, কোনো লজ্জা নাই। আমি এখন নিজে তোদের ছবি তুলব। অনেক পোজে ছবি তোলা হল। একটায় তনা শুভর কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে, আরেকটায় তনা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে আর শুভ তোনার দিকে। কয়েকটায় তনা শুভ চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। শুভ তোনার মাথায় ঘোমটা দিয়ে দিচ্ছে। বাহ! প্রথমে কোনো পোজই দিতে জানে না, এখন দেখছি আমার কিছু বলাই লাগছে না। নিজেরাই একা একা সেই পোজ দিচ্ছে। তীব্রর কথা শুনে লজ্জায় তোনার মুখ লাল হয়ে গেল। আমার বউয়ের সাথে আমি পোজ দিব তা তোকে বলে দিতে হবে নাকি? আমরা নিজেরাই অনেক পোজ দিতে পারি। শুভ, ওরে খাইছে। তাহলে এতক্ষণ ভাব নিচ্ছিলি কেন? প্রথম থেকেই যদি নিজে থেকে পোজ দেওয়া শুরু করতাম তাহলে লোকে কি বলতো? আর তুই কিছুক্ষণ পর বাড়ির সবাইকে নিয়ে আমার মজা উড়াতি। শুভ, আচ্ছা তাহলে এবার টাইটানিক স্টাইলে একটা পোজ দে। তীব্র এখন সারাক্ষণ সাজের পাশে পাশে থাকছে। বিয়ে বাড়ি কেউ কাউকে তেমন লক্ষ্য করছে না। সকাল থেকে কোথায় ছিলি? বাসায়ই তো ছিলাম। একবার ও আমার কাছে আসিসনি কেন? তোমার রুমে গিয়ে তোমাকে পাইনি। তুই আমাকে খুঁজতে আমার রুমে গেছিলি? হুম। সাজ। হুম। চল না, আমরা ও বিয়ে করে নেই। কি বলছো, পাগল নাকি? পাগল হতে যাব কেন? একদিন না একদিন বিয়ে তো তোকেই করব। তাই চল এখনই করে নেই। আগে তোমার স্টাডি কমপ্লিট হোক। তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে করব। কেন এখন বিয়ে করলে আমি কি তোর খেলায় রাখতে পারবো না? আমি তা বলেছি? তাহলে চল আজই সবাইকে সবকিছু জানিয়ে দেই। নয়তো চল পালিয়ে বিয়ে করে ফেলি। সন্ধ্যা পেছনে থেকে তীব্রকে জোরে ডেকে উঠল। এই তীব্র ভাইয়া, দেখে যাও না একটু। সন্ধ্যা তোমাকে ডাকছে, যাও এখন। তীব্র মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বলল, তোর এই বোনটা সবসময় অসময়ে ডাকাডাকি করে। বোনের সাথে একটু প্রেমও করতে দিবে না। কি হয়েছে বল? সন্ধ্যা তীব্রর হাত ধরে লাফাচ্ছে। ভাইয়া, তুমি আমার ছবি তুলে দেও। একটু আগে ভাইয়ার ছবি দেখে আসছি, অনেক সুন্দর হয়েছে। চল না ভাইয়া, আমার পিক তুলে দিবে। আমি নিজে থেকেই পোজ দিতে পারব। কপাল, তোরা কি আমাকে ক্যামেরাম্যান বানিয়ে ফেলবি? সব মেহমানরা খাওয়া দাওয়া শেষ করে শুভ তোনার সাথে দেখা করে বিকেলের দিকে চলে গেছে। বাসায় আসা মেহমানরাও এক এক করে চলে যেতে নিচ্ছে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। সব মেহমানরা তো আগেই চলে গেছিল। এখন মেজো চাচা, সেজো চাচা, ছোট চাচা, তারাও আজ চলে যাবে। সকাল থেকে ব্যাগ প্যাকিং চলছে। সন্ধ্যার মন প্রচণ্ড খারাপ। এতদিন নীলির সাথে একসাথে থেকেছে। নীলি সবসময় ছায়ার মতো সন্ধ্যার সাথে থেকেছে। সন্ধ্যা যেখানে গেছে, যা করেছে নীলি ও সন্ধ্যার সাথে সাথে তা করেছে। এখন নীলি চলে গেলে সন্ধ্যা একেবারে একা হয়ে যাবে। সাজ সব সময় নিজের মতোই থাকে। সন্ধ্যার সাথে তেমন কথাও বলে না।
সন্ধ্যা মুখ ভার করে চাচিদের পেছনে পেছনে ঘুরছে, এটা সেটা সাহায্য করে দিচ্ছে। মেজ চাচি সন্ধ্যাকে দেখে বলল, কি হয়েছে তোর? এভাবে মুখ গোমরা করে রেখেছিস কেন? এমনি। আমরা চলে যাচ্ছি বলে তোর খারাপ লাগছে তা আমি জানি। আমার কাছে আর মিথ্যে বলতে হবে না। চাচি তোমরা যেও না। সবাই একসাথে থাকতে কত ভালো লাগে। এতদিন আমরা কত আনন্দ করেছিলাম। এখন তোমরা সবাই চলে গেলে একা একা বাসায় আমার একদম ভালো লাগবে না। পাগলি মেয়ে, কতদিন এভাবে তোদের বাসায় থাকতে পারবো আমরা? একদিন না একদিন ও আমাদের বাসায় ফিরে যেতেই হবে, তাই না? হুম। কিন্তু তোমাদের ছাড়া আমার ভালো লাগবে না। আমরা তো সবাই ঢাকায়ই আছি। তোর যখন মন চাইবে তখনই আমাদের কাছে চলে যাবি। তুমি নীলিকে রেখে যাও চাচি। তা কি করে হয় বলতো? নীলির স্কুল মিস হচ্ছে। তোদের এখান থেকে নীলির স্কুল অনেক দূরে পড়ে যায়। ড্রাইভার গাড়ি নিয়ে এসে গেছে, এখন বের হতে হবে। ছোট চাচা নিচে থেকে ডাকছে সবাইকে বের হওয়ার জন্য। যাই সন্ধ্যা, তুই একদম মন খারাপ করবি না। আমরা সময় পেলেই আবার চলে আসব। মেজ চাচি রুম থেকে বের হয়ে গেল। সন্ধ্যা ও মন খারাপ করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। নীলি দৌড়ে সন্ধ্যার কাছে আসল। আপু, তুমিও চল না আমাদের সাথে। তোমাকে অনেক মিস করব আপু। আমিও তোকে অনেক মিস করব। তুমি সময় পেলে আমাদের বাসায় যাবে তো? যাব না কেন? তুই ও আসবি তোর স্কুল বন্ধ থাকলে। তনা মেইন দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে বিদায় দিচ্ছে। চাচি, আপনারা সবাই আবার আসবেন কিন্তু। এতদিন সবাই একসাথে ছিলাম। এখন আপনারা চলে যাচ্ছেন। আমার খুব খারাপ লাগবে। তুমি শুভকে নিয়ে আমাদের বাসায় চলে যাবে। সাজ এতক্ষণে নিচে আসলো। সবাই চলে যাচ্ছে দেখে সাজের ও খুব খারাপ লাগছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। জান্নাত সোফায় বসে আছে। ওর আম্মু এসে জিজ্ঞেস করল, জান্নাত তুমি যাবে না? সবাই বের হয়ে যাচ্ছে, তুমি এখনো বসে আছো কেন? তীব্র ভাইয়া আসলে তারপর যাব। তীব্র তো ওদের বাসায় গেছে। কখন আসবে কে জানে। তোমরা চলে যাও, ভাইয়া যখন আসবে আমি তখনই যাব। ভাইয়া আমাকে দিয়ে আসবে। জান্নাত জেদ করে না। চলো আমরা সবাই চলে যাচ্ছি, তুমি একা একা থাকবে নাকি? আম্মু বললাম তো তোমরা চলে যাও। তখনই তীব্র ভেতরে ঢুকল। তোমরা সবাই চলে যাচ্ছ নাকি? জান্নাত দৌড়ে তীব্রর কাছে গেল। ভাইয়া কোথায় ছিলে তুমি? এই তো বাইরে গেছিলাম একটু। পিচ্ছি, তোরা সবাই চলে যাচ্ছিস? হুম। আমার স্কুল মিস হচ্ছে অনেক দিন ধরে। ওহ আচ্ছা। তাহলে তোরা আবার কবে আসবি? জানি না। ভাইয়া, তুমি আমাদের বাসায় যাও না কেন? এবার কিন্তু যেতেই হবে। এবার যদি তুমি আমাকে দেখতে না যাও তাহলে কিন্তু আমি খুব রাগ করব। আর কখনো তোমার সাথে কথা বলবো না। আমি তো ভাবছিলাম তোকে আমাদের বাসায় নিয়ে আসব। পিচ্ছিকে ছাড়া আমি থাকতে পারবো নাকি? তুমি আমাকে মিস করবে ভাইয়া? এটা তুই জিজ্ঞেস করছিস? অবশ্যই মিস করব। ভাইয়া, একটা কথা বলি? হুম, বল। তুমি কি সাজ আপুকে পছন্দ করো? তীব্র জান্নাতের কথা শুনে থতমত খেয়ে বলল, কি বলছিস এসব তুই? আস্তে বল পিচ্ছি, কেউ শুনি ফেললে সমস্যা হয়ে যাবে। আগে সত্যি করে বলো, তুমি কি আপুকে পছন্দ করো? হুম, করি তো। খুব পছন্দ করি। জান্নাত গলা নিচু করে বলল, তাহলে আমাকে আগে জানাওনি কেন? আমি কিন্তু ওই দিন শপিং মলে তোমাকে আপুর হাত ধরতে দেখে নিছিলাম। তারপর তুমি আপুর রুমে গিয়ে আপুকে হলুদ লাগিয়ে দিল। আর
জান্নাত আর কিছু বলার আগে তীব্র জান্নাতের মুখ চেপে ধরে বলল, পিচ্চি তুই এত কিছু খেয়াল করেছিস? তোকে পিচ্চি বলা তো ভুল হচ্ছে, তুই তো বুড়ি দাদিমা। আমিও সাজ আপুকে খুব পছন্দ করি। সাজ আপু কত চুপচাপ থাকে, ঠিক আমার মতো। আর সন্ধ্যা আপু সারাক্ষণ লাফালাফি করতে থাকতে একদম ভালো লাগে না। এভাবে বলে না পিচ্ছি, সন্ধ্যা ও খুব ভালো, কচু ভালো। বাবা শুধু শুধু সন্ধ্যা আপুকে এত পছন্দ করে। আপুকে নাচের স্কুলে ও ভর্তি করাবে বলেছে। ছোট মামা সন্ধ্যাকে তোর থেকে বেশি পছন্দ করে, এটা ভেবেই তুই সন্ধ্যাকে হিংসে করছিস। তীব্র হাসতে লাগল। জান্নাত রেগে গিয়ে কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে দাঁড়াল। তুমি আমার কথা শুনে এভাবে হাসলে কিন্তু আমি সবাইকে তোমাদের কথা জানিয়ে দিব। এই চুপ একটা দিব। আমাকে ব্ল্যাকমেইল করছিস তুই? সাজ এসে তীব্রর সামনে দাঁড়াল। তীব্র সাজকে দেখে ইশারায় জান্নাতকে চুপ করতে বলল। আলম হোসেন, কোকেয়া বেগম, সন্ধ্যা, সাজ, তীব্র, শুভ, তনা সবাইকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। এখান থেকে সবাই সবার আলাদা গাড়ি করে নিজেদের বাসায় চলে যাবে। সন্ধ্যা, আমি কিন্তু সত্যিই খোঁজ নিব শহরে ভালো নাচের স্কুল কোনোটা। তখন তোকে ওখানে ভর্তি করাতে চাইলে যেন বেঁকে বসিস না আবার। ছোট চাচা, আচ্ছা চাচা, তুমি খোঁজ নিও। ভাইজান, ভাবি, শুভ, তনাকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদের বাসায় যাবেন। শুভর মেসো চাচা, আচ্ছা যাব সময় করে একদিন। আলম হোসেন, তীব্র, তুমি তো শুধু বড় ভাইজানের বাসায়ই আসো, কখনো মাঝে মধ্যে আমাদের বাসায়ও যেও। সেজো মামা। যাব মামা, এখন তো এখানেই আছি, তোমাদের না জানিয়ে দেখবে একদিন গিয়ে হাজির হব। তীব্র। সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ আলম হোসেনের বাড়ি আবার আগের মতো খালি হয়ে গেল। সন্ধ্যা একা একা মন খারাপ করে ভেতরে চলে এসেছে। আলম হোসেন, কোকেয়া বেগম ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরে চলে গেলেন। শুভ তনাকে বলে একটু বাইরে বের হয়েছে। বেশ অনেক দিন হয়েছে কোথায় যায় না। তীব্র সাজের পাশে এসে দাঁড়িয়ে, কিরে মন খারাপ লাগছে? সাজ হ্যাঁ সূচক মাথা নাড়ল। একটা কথা জানিস? না। কথাটা শুনে চিৎকার দিবি না। জান্নাত আমাদের ব্যাপারটা জেনে গেছে। সাজ চোখ বড় বড় করে তীব্রর দিকে তাকিয়ে বলল, কিভাবে? ওই দিন শপিং মলে তোর হাত ধরতে দেখে নিছিল। ভালোই হয়েছে, এবার আস্তে আস্তে করে সবাইকে জানিয়ে দিব। কি বলিস তুই? এত তাড়া কেন? সময় হলে তো জানাবেই। তনা পেছনে থেকে এসে দাঁড়িয়ে বলল, কি জানাজানির কথা হচ্ছে এখানে? তীব্র, কাকে কি জানানোর কথা বলছ? তনাকে পেছনে দেখে ভয়ে সাজের গলা শুকিয়ে যাচ্ছে। তীব্র স্বাভাবিকভাবে হেসে বলল, কি জানানোর কথা হচ্ছে তা তোমাকে জানানোর এখনো সময় হয়নি। মানে? তনা, মানে তুমি বুঝবে না ভাবি। সাজ ভয় এখানে আর দাঁড়াতে পারল না। ভাবি, আমি ভেতরে যাই। সাজ। এটা বলেই সাজ চলে গেল। সাজ চলে যাওয়ার পর তনা তীব্রর কাঁধে হাত রেখে বলল, তোমাদের মধ্যে কি পাকছে তার গন্ধ কিন্তু আমি একটু একটু পাচ্ছি। ভালোবাসো ওকে? তনা, তুমিও না গোয়েন্দা থেকে কম না। সব বুঝেই গেছো, তারপরও জিজ্ঞেস করছো কেন? আমি আগে ছিলাম তোমার ফ্রেন্ড, এখন হয়েছি ভাবি। আমাদের মধ্যে সম্পর্ক দুইটা। তুমি আমার সাথে সবকিছু শেয়ার করতে পারো। ভালোবাসি, কিন্তু সাজ কাউকে জানাতেই দিচ্ছে না। বড্ড ভয় পায় মেয়েটা। তা তো তোমাকে দেখেই বুঝতে পারছি। ওই দিন শপিং মলেই তোমাদের দেখে বুঝে গেছিলাম। তুমিও শপিং মলেই দেখেছ? আমিও, মানে? আর কে কে জানে তোমাদের কথা? কে আবার? আমার পিচ্চি দাদিমা জান্নাত। ওহ,
তনা, তুমি আমাদের পাশে থাকবে তো? আমার কিন্তু তোমার হেল্প খুব দরকার। দেবর আর ননদের লাভ স্টোরি তো আমাকেই সামলাতে হবে। তোমাদের ভাবি হওয়ায় আমার তো একটা দায়িত্ব আছে। তুমি আমাদের পাশে থাকলে সবকিছু ঠিকঠাক হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন দেখি তোমার ননদিনী কি করছে। আচ্ছা, যাও। তীব্র চলে গেলে তনা খুব বড় একটা দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে বলে, আল্লাহদের কপালে তুমি কি লিখে রেখেছ তা শুধু তুমিই জানো। শুভ ওদের কথা জানতে পারলে কিভাবে রিয়েক্ট করবে। নীলিকে নিয়ে যা কথা হয়েছে তাতে তো মনে হয় শুভ ওদের সম্পর্ক ও কোনো দিন মেনে নিবে না। সপ্তাহ কয়েক কেটে গেল। সবার মাঝে সবকিছু ঠিকঠাক চলছে। তনা নিজের ভালোবাসা দিয়ে শুভকে নিজের করে নিয়েছে। শুভকে তার অতীতের সবকিছু ভুলে যেতে সাহায্য করেছে। সত্যিই শুভ খুব ভাগ্য করে তনার মতো একজনকে তার পাশে পেয়েছে। তনা এর মাঝে অনেক ইশারা ইঙ্গিতে তীব্র আর সাজের কথা শুভকে বলতে চেয়েছে। কিন্তু শুভ প্রত্যেকবারই তনা কথা না শুনেই উঠে গেছে। তনা ঠিক এটাও বুঝতে পারছে না শুভ কি ওদের ব্যাপারে কিছু আন্দাজ করতে পেরেছে। তীব্র মাঝে মাঝে সাজদের বাসায় আসা যাওয়া করে। সাজের সাথে দেখা হয়, কথা বলে। এর মাঝে একদিন ছোট চাচা এসে সন্ধ্যাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়ে যায়। সন্ধ্যা এখন পড়াশোনার পাশাপাশি নাচও করে। সন্ধ্যা তো আগে থেকেই পড়ায় ফাঁকি দিত। এখন নাচের ক্লাসে যাওয়ার পর থেকে পড়ায় আরও ফাঁকি দেয়। সারাদিন নাচ নিয়েই থাকে। বিকেলে একটু সময় পেলে কারো সাথে আড্ডা দিতে না গিয়ে ছাদে চলে যায়, সেখানে গিয়ে ডান্স প্র্যাকটিস করে। সাজ সন্ধ্যাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছে। সিডি প্লেয়ার বাজছে, সন্ধ্যা তার সাথে তাল মিলিয়ে নাচছে। সাজ ছাদের সিঁড়ির মুখে দাঁড়িয়ে সন্ধ্যার নাচ দেখছে। আপু, তুমি? সন্ধ্যা নাচ থামিয়ে দাঁড়িয়ে সাজের দিকে তাকিয়ে বলল, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো, দেখ আমাদের এখন এই কয়টা স্টেপ শিখাচ্ছে। আসো দেখাই তোমাকে। সন্ধ্যা, তুই খুব ভালো নাচতে পারিস। একদিন তোর নাচের জন্য তোর অনেক নাম হবে। যা আপু, শুধু শুধু বানিয়ে বলে আমাকে খুশি করতে চাইছ। বানিয়ে বলছি না। তনা ও ছাদে এসে সাজ আর সন্ধ্যার সাথে যোগ দিল। আমাকে রেখে কি চলছে এখানে? দুই বোন মিলে আমাকে ছাড়া অনেক আড্ডা দিচ্ছ দেখি। সন্ধ্যা তোনার হাত ধরে নিয়ে এসে, ভাবি তুমি এতক্ষণ আসনি কেন? আমি আপুকে আমার নাচ দেখিয়েছি। আমাকেও একটু নাচ শিখিয়ে দাও সন্ধ্যা। সত্যি তুমি নাচ শিখবে? আসো তাহলে শিখিয়ে দেই। সাজ, তুমিও আসো আমার সাথে। আমরা দুজন সন্ধ্যার ছাত্রী হয়ে যাই। না ভাবি, আমি এসব পারি না। আচ্ছা, তাহলে আমি একাই শিখি। সন্ধ্যা একটা একটা স্টেপ করে দেখাচ্ছে। তনা ও সন্ধ্যার স্টেপ দেখে দেখে সন্ধ্যার মতো করতে চেষ্টা করছে। কয়েকটা স্টেপ পারছে, আবার কয়েকটা পারছে না। আর তাতে সন্ধ্যা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। চলবে।